এটা বড় করে দিছি ক্লাস লাগে নাই তো। ওকে। সুপ্রিয় শিক্ষার্থী, পড়ার পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি জাকির তাজওয়ার অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তোমাদের ইসলামী ইতিহাসের যে ক্লাস, সেই ক্লাসের জন্য আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। এবং আজকের ক্লাসে আমরা যে কাজটি করব, আমরা প্রথমে ইসলামের ইতিহাসের অধ্যায় ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ করব, কোন অধ্যায় থেকে তোমরা কতটি সৃজনশীল প্রশ্ন পাবে, এবং সেই সাথে আজকের ক্লাস আগামীকালের ক্লাসে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব এবং মেইন কন্টেন্ট গুলো জানার চেষ্টা করব, এবং আগামী 19 তারিখে আমরা চেষ্টা করব কিভাবে আমরা এমসিকিউ একেবারে ফুল অন একেবারে কমন পেতে পারি, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব। তো তোমরা যারা যারা উপস্থিত হয়েছো তারা একটু আমাকে জানিয়ে দাও আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং সেই সাথে বোর্ডটি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর তোমাদের ইসলামী ইতিহাস ক্লাস নিয়ে আসলাম, আসলে দীর্ঘদিন পরে। তো তোমাদের উপস্থিতি দেখে বেশ মানে ভালো লাগছে, এবং সেই সাথে তোমরা যারা আছো আমাকে একটু সাড়া দাও কে কোন বোর্ড থেকে আছো, এবং আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে গেলে একটু ক্লাসটাতে তোমরা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, এবং যারা যারা উপস্থিত হয়েছো ভালোবাসা স্বরূপ একটা করে রিয়াক্ট দিয়ে দাও। ওকে, একটু আমাকে বলো এতদিন তোমাদের মানে ইসলামী ইতিহাসের কোন অধ্যায়টা তোমাদের কঠিন লাগে, বা কোন অধ্যায় নিয়ে আমি একটু তোমাদের বেশি একটু তোমাদের সাথে আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে জানাতে পারো। তোমাদের এতদিন পড়াশোনার অবস্থা যেটাই হোক, তোমাদের যদি আমি কিছু মেইন কনসেপ্ট ক্লিয়ার করে দেই, আমি আশা করি সেই সাজেশন তোমাদের কাজে লাগবে, এবং তোমাদের পরীক্ষায় তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এটা কোনো ম্যাটারই করে না তুমি কোন বোর্ডের বিলং করো, তোমার একেবারে 100% এমসিকিউ থেকে শুরু করে 95% সিকিউ পর্যন্ত ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিব। তোমরা জাস্ট খালি কি করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসে থাকতে হবে। এবং শুরুতেই বলে নেই, এই ক্লাসগুলো একটু লং হবে ভাইয়া, তুমি বুঝতেই পারছো যে আমার খুব বিস্তারিত তোমাকে পড়াতে হবে। হ্যাঁ আচ্ছা, তো আমার তোমাকে বিস্তারিত পড়াতে হবে। এখন আমি যদি তোমাকে বিস্তারিত পড়াতে যাই, তোমার একটু সময় দিতে হবে। আমি তোমাকে খুব একটা বেশি বোর করব না, আবার তোমাকে আমি খুব বেশি গল্প শোনাবো সেটাও হবে না। অনেক কথা বলে ফেললাম, আমরা ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার আগে সর্বশেষ তোমাদেরকে অনুরোধ করবো, ওকে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড দেখতে পাচ্ছি, চট্টগ্রাম, বরিশাল, ওকে ঠিক আছে, অনেক বোর্ডের স্টুডেন্ট আছো। ওকে, তো তোমরা একটু কষ্ট করে আরেকটা বার ভাই, আরেকটা বার যারা যারা শেয়ার করোনি একটু শেয়ার করে ফেলো, যারা রিয়াক্ট দাওনি একটু রিয়াক্ট দিয়ে ফেলো, ঠিক আছে? ক্লাসে যে উপস্থিত হয়েছে একটু আমরা দেখতে চাই, এবং আজকের এই ক্লাসটা তোমাদের জাদুর মতো কাজ করবে ইনশাল্লাহ, সেটা সেই রিভিউটা আমি তোমাদের কাছে ক্লাস শেষেই নিব, বর্তমানে আর কিছু না বলি। আমরা শুরু করব একেবারে প্রথম অধ্যায় থেকে। তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, সবাই একটু বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিয়ে দাও। অবশ্যই ছেলেরা ছেলে বন্ধুদের দাও, মেয়েরা মেয়ে বন্ধুদের দাও। আচ্ছা মজা করলাম, যে কেউ যে কাউকে মেনশন দিতে পারো, এটা কোনো বিষয় না। আর সেকেন্ড যে বিষয়টা, তোমাদের কোন অধ্যায়গুলো কঠিন লাগে এটা আমাকে একটু কমেন্টে জানালে আমি সেই অধ্যায়গুলো নিয়ে বেশি কাজ করব। দিনাজপুর বোর্ড, তৃতীয় অধ্যায় কঠিন, চতুর্থ কঠিন, তৃতীয় চতুর্থ, ওকে প্রথম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের তৃতীয় চতুর্থ অধ্যায়ের যে প্রবলেম সেগুলো আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। ওকে, একটু সর্বোচ্চ শেয়ার করে দাও, সর্বোচ্চ শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, চমৎকার চমৎকার। কুলসুমা বলেছে ইউনিট 4-5, রফিক বলেছে 4, রাইসা বলেছে 4, ফাতিন বলেছে বরিশাল বোর্ড, ওকে, মাসুম বলেছে রাজশাহী, মানসুরা বলেছে রাজশাহী। ওকে, চমৎকার চমৎকার। চতুর্থ অধ্যায় আর তোমাদের তৃতীয় আর চতুর্থ কঠিন লাগে, আমি বুঝতে পেরেছি। খিলাফতটা অনেকের প্যারা হয়, এটা আমি জানি। তো তোমাদের ওই অধ্যায়গুলো তোমরা কিভাবে
তোমরা কিভাবে খুব সহজে করতে পারো আমি কিন্তু সেটা তোমাদেরকে নিশ্চিত করে দিব, ডোন্ট ওয়ারি। ওকে, আমরা মহান সৃষ্টিকর্তার নামে আমরা সকলে একসাথে বলি, সকলে একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। এবং আজকের এই ক্লাসটা প্রকৃত অর্থে মেঘা হইতে যাচ্ছে, ঠিক আছে? আজকের এই মেঘা ক্লাসে পড়োর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাস প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। চলো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু খাতা কলম নিয়ে বসতে হবে, সবাই খাতা কলম নিয়ে বসো। আমাকে বলো প্রাক মানে কি? দেখো, প্রাক মানে হচ্ছে পূর্বে, প্রাক মানে পূর্বে, ইসলামী আরব মানে আরব রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বের যে অবস্থা তাকে বলা হয় প্রাক ইসলামী আরব। অর্থাৎ আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পূর্বে আরবের অবস্থা ছিল শোচনীয়। অন্ধকার জাহিলিয়াত দ্বারা সমগ্র আরব কি ছিল? বিচ্ছিন্ন আকারে ছিল এবং বিভিন্ন ধরনের পাপ এবং তাপে আরবের জনগোষ্ঠীরা কোনো প্রকার আলো তাদের কাছে ছিল না। এই আলোর পথে সকলকে পরিচালিত করার লক্ষ্যে মহান আল্লাহ তাআলা একজন নবীর বা সর্বশ্রেষ্ঠ রাসূলকে প্রেরিত করলেন, তিনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আসার পূর্বে আরবের অবস্থা কেমন ছিল, আরবের সংস্কৃতি কেমন ছিল, আরবের মানুষের ব্যবহার কেমন ছিল, তারা কিভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত, তাদের আতিথেয়তা কি ছিল, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে দেখব। এবং সব থেকে চমৎকার ব্যাপার, প্রাক ইসলামী আরব এই অধ্যায় থেকে তোমরা একটা থেকে দুইটা কোশ্চেন কিন্তু কোথাকার সিকিউ কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবা। আর একটা কথাও না বাড়িয়ে আমরা প্রথমে যেই কাজটা করব, আমরা এই অধ্যায়ে আসার আগে তোমাদের গুরুত্বপূর্ণ ক এবং খ নাম্বারটা দেখে নিব। কারণ আমাদের সৃজনশীলে দেখা যায় গ ঘ আমরা বানাই লিখতে পারি, ক খ ভুল হয় না। বলো, ক খ ভুল হয় না? কেমন হবে? আমি তোমাদের 40টা ক খ দিব, যে 40টার মধ্যে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। সকলে একটু আমাকে বলো, খাতা বের করে আমাকে একটু বলো ডান। খাতা বের করে একটু আমাকে ডান বলে দিতে হবে ভাইয়াপুর, একটু খাতা বের করো, খাতা বের করে বলো ডান। একটু খাতা বের করে আমাকে ডান বলতে হবে। আজকে কিন্তু লিখতে হবে ভাই, বসে থাকলে হবে না। আমি 2 ঘন্টা একটা ক্লাস নিয়ে আবার ক্লাসে দাঁড়াইছি কেন? আমি চাই আমার ভাই বোনেরা প্রত্যেকে ভালো করুক, প্রত্যেকে প্লাস পাক। তো তুমি আমাকে বলো, তোমার কি একটু কষ্ট করতে হবে না? আমরা যদি তোমাদের জন্য আগায় আসি এক পা, তোমাদেরও কিন্তু এক পা আগায় আসতে হবে। আমাদের কষ্টের বিনিময়ে আমরা শুধু চাই তোমরা ভালো রেজাল্ট করো। একটু আমাকে বলো আজকের ক্লাসে কে কে মনোযোগ দিবা এবং খাতা বের করছো কিনা, একটু আমাকে বলো, একটু বলো যে খাতা বের করছো কিনা। ওকে, দেখো, আরবের বৃহত্তম মরুভূমির নাম উল্লেখ করো। এই কোশ্চেনগুলো তোমরা সৃজনশীল প্রশ্নের কয়ে যেমন পাবা, ঠিক তেমনি তোমাদের কিন্তু এমসিকিউ এই কোশ্চেনগুলো থাকবে। আরবের বৃহত্তম মরুভূমির নাম আল দাহনা, লিখে নাও। আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আল দাহনা। তারপরে দেখো, আল মালা কি? কুরাইশদের পরামর্শ সভা, বিভিন্ন রকমের সিদ্ধান্তে উপনীত হওয়া, বিচার কার্য কিংবা সামাজিক বিভিন্ন পরিকল্পনার জন্য আরবরা যে ধরনের সভা করত, নাম কি বলো? সেগুলোর নাম হচ্ছে আল মালা। মালা মানে কি? পরামর্শ। চলো তাহলে আল মালা কি? কুরাইশদের পরামর্শ সভা। তারপরে বেদুইন কারা? বেদুইন কারা বলো, বেদুইন কারা? মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। মানে আরববাসী যারা মরুভূমিতে বসবাস করে, যে সকল আরবের জনগোষ্ঠী মরুভূমিতে বসবাস করে, বিভিন্নভাবে পরিবেশের প্রতিকূল পরিবেশে নিজেদের জীবন ধারণ করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বেদুইন। ওকে, চলো আমরা পরেরটায় যাই। সাব আ মুআল্লাকা, মানবীয় সর্বোচ্চ স্টুডেন্ট আমি লাভ দিতে আমি একটা ছবি তুলি বলি। আচ্ছা জি, মানবীয় সর্বোচ্চ স্টুডেন্ট আমরা লাইভ 22 বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আনন্দের সাথে জানাতে চাচ্ছি এই মানবিকে তোমাদের পরীক্ষা চলাকালীন কালে সর্বোচ্চ স্টুডেন্ট অর্থাৎ প্রায় 2200 শিক্ষার্থী আমাদের সাথে এই লাইভটিতে জয়েন করেছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে তোমাদের এই উদারতা কিংবা আমাদের প্রতি বিশ্বাসকে আমরা কিন্তু সম্মান জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটা এগিয়ে নিয়ে যাচ্ছি। চলো
মিরাজ শব্দের অর্থ কি? মিরাজ অর্থ ঊর্ধ্বগমন। এবং এই মিরাজ শব্দটা কই থেকে এসেছে? মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সান্নিধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের তার সৃষ্টি এবং তার যেই মহাকাশের তার বিভিন্ন যেই কলা কৌশল সেগুলোর যে জ্ঞান দানের জন্য পৃথিবীকে কয়েক সেকেন্ডের জন্য স্থগিত করে বা মানে একেবারে স্থগিত করে দিয়ে যে তাকে নিয়ে গিয়েছিলেন, সেই ঘটনাটাকে আমরা কি বলি? মিরাজ বলি। এই মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন বা উপরে চলাচল। একটু আমাকে বলো, এই পাঁচটা লিখছো কিনা, খাতায় লিখছো কিনা একটু আমাকে বলো। যারা যারা পিডিএফ চাও ক্লাসটা শেয়ার করে শুধু শেয়ার ডান লেখো, তাহলেই হবে। তারপরে আসো, কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ মানে হচ্ছে যারা ব্যবসা করে, যারা বণিক, যারা সওদাগর। তাহলে দেখো আমরা যেই 6টা পড়লাম, আরো পড়বো আমরা 34টায়, এগুলোর মধ্যে আমরা সৃজনশীলের ক নাম্বার সব পেয়ে যাব। আরবের বৃহত্তম মরুভূমির নাম আদ দাহানা, আল না কিন্তু, আদ দাহানা। আল মালাকি কুরাইশ বংশের পরামর্শ সভা, যেখানে বিভিন্ন বিচার কার্য, সিদ্ধান্ত গ্রহণ কিংবা বিভিন্ন ধরনের পরামর্শ করা হয়, তার নাম আল মালা। বেদুইন কারা? মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। বেদুইন কারা? মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। সাব আ মুআল্লাকা শব্দের অর্থ কি? ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলাম যুগে। কি যুগ? ইসলাম পূর্ব যুগ মানেই কি? প্রাক ইসলাম যুগ। প্রাক ইসলাম যুগ। কাবার দেয়ালে ঝুলন্ত 7টি কবিতা। তার মানে আমি তোমাদের এখানে কিছু ইনফরমেশন দেই। এই যে আরবীয়রা, আরবের মানুষেরা কিন্তু প্রচন্ড পরিমাণ মেধাবী ছিল। তারা অত্যন্ত সুন্দরভাবে সাহিত্য রচনা করতে পারত এবং তাদের বিভিন্ন মেলাতে বা সভাতে কবিতার প্রতিযোগিতা হতো। এই কবিতার প্রতিযোগিতায় বিজয়ী 7টি কবিতাকে কাবা ঘরের বাহিরে ঝুলন্ত অবস্থায় রাখা হতো। এই যে ইসলাম পূর্ব যুগ বা প্রাক ইসলাম যুগে আরবে কাবার দেয়ালে 7টি ঝুলন্ত কবিতাকে একসাথে কি বলা হয়? সাব আ মুআল্লাকা। আমাকে একটু বলো সাব আ মুআল্লাকা কি? কে কে পারবা? এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই কোনো না কোনো বোর্ডের পরীক্ষায় আসবে। একটু সবাই বলো সাব আ মুআল্লাকা। লিখে নিছো কিনা একটু আমাকে বলতে হবে, লিখে নিয়েছো কিনা? ওকে। এবং যারা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবা, পরীক্ষা পরে কমন পাবা। তারপরে মিরাজ ঊর্ধ্বগমন, এই বিষয়টা নিয়ে আমি ব্যাখ্যা করেছি। কুরাইশ শব্দের অর্থ সওদাগর, বণিক বা বিজনেসম্যান, যারা ব্যবসা করে। এই কুরাইশরা কি করত? বিভিন্ন ধরনের ব্যবসা করত। তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ব্যবসার জন্য যেত। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে ভারতবর্ষে আমরা বলি কারা আসছে? ইউরোপীয়রা আসছে। কিন্তু এই ইউরোপীয়রা আসার আগেও ভারতবর্ষে বাণিজ্যের জন্য কিন্তু আরব জনগোষ্ঠী ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো 7 নাম্বার, আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কি? অন্ধকার যুগ, যে যুগে আরববাসী পাপে লিপ্ত ছিল। বিভিন্ন ধরনের পাপ, নারীদের জীবন্ত কবর মানে নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া এবং তোমাদের বিভিন্ন প্রকার অপকর্মকে সৎকর্ম জ্ঞান করা। তারা বিভিন্নভাবে লুটরাজ, খুন, ছিনতাই এগুলোকে দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে ধারণা করছিল এবং পাপের গহ্বরে তারা তলিয়ে যাচ্ছিল। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে বলা হয় আইয়ামে জাহেলিয়া যুগ অথবা অন্ধকার যুগ। গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা। গোত্রকে আরবিতে কি বলা হয়? কাবিলা। এবং কোনো কোনো তোমাদের পাবলিকেশন বইয়ে কাফেলাও বলা হয়। কি বলা হয়? কাফেলা, কাবেলা, কাফেলা বা কাবেলা এটাও বলা হয়। ওকে। কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয়? ইমরুল কায়েস। ইমরুল কায়েস কিন্তু অনেক ভাবাত্মপূর্ণ কবিতা রচনা করতেন এবং তার দূরদর্শন এতই ভালো ছিল যে ফেমাস, দ্য ওয়ার্ল্ড ফেমাস শেক্সপিয়ারের সাথে তাকে তুলনা করা হয়। তো আমাকে বলো প্রথম 9টা কে কে পারবা? রিপিট করবো নাকি বুঝতে পারছো? একটু বলো তো, যারা যারা ক্লাসে জয়েন করেছো একটু আমাকে বলো তো বুঝতে পারছো কিনা।
ওকে, অনেকেই কমেন্ট করছো যে অনেক দিন পর ক্লাস পেলাম। হ্যাঁ, এই ক্লাসটার অপেক্ষা আমি অনেক দিন থেকে করছিলাম যে কবে তোমাদের সাথে দেখা হবে, কবে তোমাদের এই ক্লাসটা নিতে পারবো। ওকে, এতদিন অবশ্য তোমাদের জন্যই কাজ করেছি। প্রত্যেক বছর যে প্রশ্নগুলো সর্বোচ্চ পরিমাণ আসে, এই বছর টেস্ট পরীক্ষায় ভালো ভালো কলেজে যেগুলো আসছে, এবার যেগুলো আসার মতো, সেগুলোর সমন্বয় আজকের স্লাইডে পেয়ে যাবে। স্লাইডটি পেতে ক্লাসটি শেয়ার করো এবং রিয়েক্ট দিয়ে দাও। কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়? 630 খ্রিস্টাব্দে। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? ফোরাত নদীর তীরে অবস্থিত। বলো, কারবালা কোন নদীর তীরে অবস্থিত? এই লিখতেছো না কেন? খাতা বের করো, খাতা বের করো, সবাই খাতা বের করে লেখো। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? ফোরাত নদীর তীরে। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? ফোরাত নদীর তীরে। কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দ। কারবালার যুদ্ধ কোথায় হয়? ফোরাত নদীর তীরে। এবং মানে কারবালা কোন নদীর তীরে? ফোরাত নদীর তীরে। এবং এই কারবালা যুদ্ধটা যে হয়, সেই যুদ্ধটা কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 10 অক্টোবর 680। 10 অক্টোবর 680। একটু আমাকে বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আচ্ছা, রিপিট করবো না তাহলে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। 5 বোঝেন নাই একজন। ওকে, আমরা একবার 5-এ যাব, যে আমরা চলে আসব, কিন্তু যখন বুঝাই তখনই। মিরাজ শব্দের অর্থ কি? মিরাজ মানে ঊর্ধ্বগমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা একবার মিরাজে নিয়ে গিয়েছিলেন। মিরাজে নিয়ে গিয়ে তাকে সাত আসমানের যেই স্তরগুলো, আমাদের জান্নাত জাহান্নাম, এই ব্যাপারগুলো সম্পর্কে একটা ধারণা দেয়। তো এটাকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যাত্রা বলি। এবং এই মিরাজ যাত্রার এই শব্দটার অর্থ ঊর্ধ্বগমন বা উপরের দিকে যাত্রা। ঊর্ধ্ব মানে উপরে, গমন মানে যাত্রা, মানে উপরের দিকে যাত্রা। এটাকে আমরা মিরাজ বলি। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আর রিপিট করব না, কারণ অনেকে বিরক্ত হয়ে যাবে। রিপিট করা যাবে না, তোমরা একটু মনোযোগ দাও, যখন পড়াচ্ছি তখনই পড়ে ফেলো। জুন্নুরাইন কার উপাধি? হযরত উসমান রাদিয়াল্লাহু সাল্লামের উপাধি কি? জুন্নুরাইন। একটু আমাকে বলতে হবে জুন্নুরাইন অর্থ কি। একটু আমাকে বলতে হবে জুন্নুরাইন অর্থ কি, একটু সবার কাছে দেখতে চাই। একটু আমাকে বলেন জুন্নুরাইন অর্থ কি। আমি কিন্তু এটা সবার কাছে দেখতে চাই, একটু আমাকে বলেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। জুন্নুরাইন অর্থ কি? জুন্নুরাইন অর্থ দুইটি নূরের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে তিনি বিবাহ করেন। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রীকে তিনি বিবাহ করেন, এজন্য কিন্তু তাকে দুইটি নূরের অধিকারী বা জুন্নুরাইন বলা হয়। জুন্নুরাইন মানে দুইটি নূরের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে তিনি কিন্তু বিবাহ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাই তাকে কি বলা হয় ভাইয়াপুরা? জুন্নুরাইন। এখন যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বলা হয় কেন, এটা কয় নম্বরে আসবে জানো? এটা খ নম্বরে আসবে। এটা লিখে নাও, পরীক্ষায় শিওর আসবে। কোন নাম্বারে? খ নাম্বারে। কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন শিওর আসবে। স্টার দিচ্ছি, 3 স্টার। ওকে, তারপরে আসো, সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করে কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌবাহিনী গঠন করে। তৎকালীন সময়ে যেহেতু তোমরা জানো, বাস, ট্রেন, প্লেন, রিক্সা, হোয়াট এভার কিচ্ছু ছিল না। তখন উটে সকলে যাতায়াত করত। এছাড়া বড় বড় যাত্রা পথে তারা কি ব্যবহার করত? তারা কিন্তু নৌবহর ব্যবহার করত, কিংবা এই সমুদ্র পথে যাতায়াতের জন্য তাদের কিন্তু নৌবাহিনীর প্রয়োজন হতো। একটু আগে তোমাদেরকে বলেছি, কুরাইশরা কি ছিল? বণিক ছিল। আরবের জনগোষ্ঠী একটি স্থান থেকে অন্য স্থানে বাণিজ্য করতে যেত। এই বাণিজ্যের যাত্রাপথে তারা যখন জিনিসপাতি নিয়ে যাওয়া করত, বিভিন্ন সময় তারা ডাকাতির কবলে পড়ত। এই ডাকাতির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে দেখো, কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়? আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলা হয়। একটু লিখে নাও, কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়? একটু লিখে নাও, কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়?
একটু বলো, কাকে বাজ পাখি, কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়? প্রথম আব্দুর রহমানকে। এই প্রথমটাও কিন্তু তার নামের অংশ। প্রথম আব্দুর রহমানকে কি বলা হয়? কুরাইশদের বাজ পাখি বলা হয়। কেন বলা হয়? যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কেন প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলা হয়, একটু কমেন্টে দেখতে চাই। কে কে জানো একটু বলে দাও তো, একটু বলে দাও। চমৎকার, 2400 স্টুডেন্ট আছো, একটু দেখো তো 2500 করা যায় কিনা। আমরা 2500 স্টুডেন্ট একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তিনি তিনি কিন্তু একজন আমির ছিলেন। তিনি কড্ডোয়ার নামে একটা জায়গার আমির ছিলেন এবং তিনি দীর্ঘ 3 দশক ধরে কিন্তু তার রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি একটা খিলাফত, কি খিলাফত? আব্বাসি। তিনি আব্বাসি খিলাফত থেকে রক্ষা পেতে, আব্বাসি খিলাফত থেকে রক্ষা পেতে পালিয়ে যান, গিয়ে নিজের একটা রাজত্ব গঠন করেন। এই জন্য তাকে কি বলা হয়? তাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়। আজকের বোর্ডে যেগুলো প্রশ্ন দেখতেছেন প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আসেন, সাইফুল্লাহ শব্দের অর্থ কি? এটি কার উপাধি? আল্লাহর তরবারি। সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি বা তলোয়ার। একটু লিখে নেন, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। সাইফুল্লাহ মানে কি বলেন? আল্লাহর তরবারি। এখন এটি কার উপাধি সেটি জানতে চেয়েছেন। এটা খালিদ বিন ওয়ালিদের উপাধি। খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা উপাধি, সেই সাথে প্রশ্নটা ইম্পর্টেন্ট। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, এটা খালিদ বিন ওয়ালিদের উপাধি। এই যে আমি কথা এতবার রিপিট করতেছি যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ হয়। এই যে আমি মুখ দিয়ে উচ্চারণ করতেছি, আপনারা শুনতেছেন, আবার বোর্ডে দেখতেছেন, আবার নিজেরা যদি খাতায় লেখেন, এই 3 কম্বিনেশন আপনাকে কিন্তু এই পড়াটা মুখস্থ করাই দিবে। একটু আমাকে বলেন তো, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? কোনো কোশ্চেন আছে? এনিথিং? একটু আমাকে বলেন যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। যদি একজনেরও সমস্যা থাকে আমি ইনশাল্লাহ সলভ করে দিব। ওকে, চলেন তারপরে দেখি। ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তারপরে দেখেন, দার আল নাদওয়া কি? দার আল নাদওয়া মানে হচ্ছে পরামর্শ গৃহ। দার আল নাদওয়া, দার মানে কি? দার মানে দরজা, আমরা জানি না দার মানে দরজা, আর দার আল নাদওয়া মানে হচ্ছে পরামর্শ গৃহ। একটু আমাকে বলতে হবে ক্লিয়ার কিনা। একটু বলেন তো ভাইয়া, ক্লিয়ার কিনা? কোনো সমস্যা আছে? আমার মনে হয় কোনো সমস্যা নেই। এবং এগুলো আপনারা যদি মুখস্থ করে ফেলতে পারেন, আমরা এগুলো পড়ার পর কিন্তু কন্টেন্ট পড়বো। আপনারা সৃজনশীলে আপনাদের কোন হিসেবে আপনাদের সৃজনশীলে 9 দিবে না, 9.5 দিবে না, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। কোন খলিফা পবিত্র কোরআনকে প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন? মানে এই যে কোরআনটা আগে কিসে লেখা হতো? বিভিন্ন পাতায় লেখা হতো, তারপরে কাঠের উপর লেখা হতো বিক্ষিপ্ত ভাবে, এক এক আয়াত এক একজনের কাছে ছিল। যদিও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি হয়েছিল, তিনি যখনই কোনো আয়াত পেতেন তিনি নিজে মুখস্থ করতেন এবং তার যে মানে তার সাথে যারা ছিলেন তাদেরকে কিন্তু মুখস্থ করাতেন, যেন কোনোভাবেই কোরআনের কোনো বিকৃতি না ঘটে। কিন্তু একটা সময়ে এসে কোরআনকে লিপিবদ্ধ করার প্রয়োজন হলো। কেন হলো? কারণ মানে কোরআন যদি লিপিবদ্ধ থাকে তাহলে এটা বিকৃত করার কোনো সম্ভাবনা নেই, বা কেউ নিজের মতো করে কোনো নতুন কোনো কিছু, এই আল কোরআন বা পৃথিবীর সব থেকে বেশি পঠিত বই বা সব থেকে নির্ভুল, মানে একেবারে শতভাগ নির্ভুল বইয়ে কেউ যেন কলঙ্কের দাগ না দিতে পারে, বা কেউ যেন নিজের কোনো মতবাদ সেখানে ঢুকিয়ে না দিতে পারে। এই জন্য কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনকে প্রথম গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খ নাম্বারেও আসতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু সাল্লাম পবিত্র কোরআনকে প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করে কেন? এই যে এতক্ষণ যে ব্যাখ্যা দিলাম সেটা, এবং একটু পরে আমরা যখন এই অধ্যায় পড়তে যাব তখন কিন্তু এটা আমরা আরো ক্লিয়ারলি পড়বো। ওকে, যারা যারা ক্লাসে জয়েন করেছেন, যারা ক্লাসে আছেন, পিডিএফটি পেতে চান তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ভাইয়া পুরা ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? ওকে, চমৎকার চমৎকার। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, এবং যারা ক্লাসে জয়েন করেছেন প্রত্যেকে একটা রিয়েক্ট দিয়ে দেই। ওকে, তারপরে দেখেন,
উমাইয়া বংশে কতজন খলিফা ছিল? খলিফা ছিলেন 14 জন। এবং এই খলিফার কাজ কি বলেন তো? খলিফার কাজ কি? খলিফার কাজ অবশ্যই বিচার বিভাগীয় যে সকল দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করা। ওকে, তারপরে আসেন, মদিনা সনদে মোট কতটি সত্য ছিল? মদিনা সনদ কি? একটু একজন বলেন মদিনা সনদ কি? আমি একটু অ্যান্সার দেখতে চাই। মদিনা সনদ কি? একটু বলেন মদিনা সনদ কি? দেখেন সনদ মানে কি বলেন তো? সনদ মানে হচ্ছে দলিল, এবং এই মদিনা সনদকে পৃথিবীর প্রথম লিখিত দলিল বলা হয়। পৃথিবীর প্রথম লিখিত দলিল কি? মদিনা সনদ। একটু বলেন বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে কিনা? এবং এই সনদের ধারা কয়টা বা সত্য কয়টা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে বিতর্ক আছে। ইবনে হিসাম, কি নাম? ইবনে হিসাম। ইবনে হিসাম তিনি বলেছেন মদিনা সনদে 53টি ধারা আছে। আবার আপনাদের কিছু কিছু বইয়ে আছে মদিনা সনদের 47টি ধারা আছে। আপনাদের বইয়ে যে উত্তর আছে আপনারা সেই উত্তরই দিবেন। একটু আমাকে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানাইতে হবে ভাই আপুরা। বলেন তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা সেই সাথে। ওকে, চমৎকার চমৎকার। এই দলিলটা কেন করা হয়েছিল বলেন তো? যেন এই দলিলটা করার কারণ বলেন আমাকে। আর দ্বিতীয় বিষয়, আমরা 2400 হয়ে আছি, একটু 2500 করা যায় না? একটু 2500 স্টুডেন্ট মিলে ক্লাস করি, মজা হবে। ওকে, আসেন তারপরে আসেন 22 নাম্বার। আল গানিমা কি? যুদ্ধলব্ধ সম্পত্তি। যুদ্ধের মাধ্যমে যে সম্পত্তি অর্জন করা হয়, আমি আবার বলি, যুদ্ধের মাধ্যমে যে সম্পত্তি অর্জন করা হয় বা লাভ করা হয় তাকে কি বলা হয়? যুদ্ধলব্ধ সম্পত্তি কিংবা আল গানিমা। এখন আল গানিমা দ্বারা কি বোঝানো হয়? আমি যদি আরো এক্সাক্ট করে বলি, একটা রাজ্যের রাজা অন্য একটা রাজ্যে আক্রমণ করলো, আই রিপিট, একটা রাজ্যের রাজা অন্য একটা রাজ্যে আক্রমণ করলো। এই আক্রমণের ফলে যদি এই আক্রমণের ফলে জয়লাভের পর যদি সেই রাজ্যের জিনিসপাতি নিয়ে আসে রাজা, আমি জিতে গেছি, এখন এই রাজ্যে সবকিছু আমার। যুদ্ধের মাধ্যমে অর্জিত বা যুদ্ধের মাধ্যমে লব্ধ করা জিনিসকে যুদ্ধলব্ধ সম্পত্তি বলে। ক্লিয়ার কিনা বলতে হবে। কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলতে হবে। ওকে, হ্যাঁ আমি তো এটাই বললাম যে দুইটাই হইতে পারে, 47টাও হইতে পারে মদিনার সনদ। আবার আল হিসাম নামক একজন ব্যক্তি তিনি কিন্তু কত বলে গেছেন? তিনি 53টা বলে গেছেন। আপনাদের বইয়ে যেটা আছে সেটাই লিখবেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলবেন। এই পর্যন্ত যে কোনো কোশ্চেন থাকলে বলবেন। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা সবকিছু ক্লিয়ার করব। ইসলামী ইতিহাসে 95+ পাইতে হবে। যে ফেল করবেন চিন্তা করছিলেন সে যেন 80 পান, যে প্লাস পাওয়ার চিন্তা নিয়ে আসছিলেন সে যেন 95 পান। এই মিশনে কিন্তু আমরা কাজ করব ইনশাআল্লাহ। তারপরে দেখেন রাজেন্দ্র কাকে বলে বা কাকে বলা হয়? খলিফা আব্দুল মালিক। কাকে? খলিফা আব্দুল মালিককে। এবং কোন কোন বইয়ে এই মালিককে মালেক লেখা আছে, খলিফা আব্দুল মালিককে। তো এই যে ছোট ছোট চেঞ্জেস এটা কিন্তু থাকবেই। এক এক পাবলিকেশনের বই এক এক রাইটারকে ফলো করে, একটা আকার একার এগুলো চেঞ্জ হওয়া কোনো বড় বিষয় না, কারণ এই নামগুলো আরবিতে ছিল, সেই আরবি থেকে যখন বাংলায় ট্রান্সলেট করছে যে যার মতো করছে, এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারপরে দেখেন কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে? ত্বরান্বিত করা মানে কি? বৃদ্ধি করা, এই পতনের গতি বৃদ্ধি করা। ত্বরান্বিত করা মানে গতি বৃদ্ধি করা। মানে কার জন্যে, কার জন্য উমাইয়া বংশের পতন তাড়াতাড়ি হয়েছে? কার জন্য উমাইয়া বংশের পতন তাড়াতাড়ি হয়েছে বলেন? কার জন্য? আব্বাসীয় আন্দোলন। আব্বাসীয় আন্দোলনের জন্য উমাইয়া বংশের পতন তাড়াতাড়ি হয়েছে। তাছাড়া এরা আরো অনেক দিন রাজত্ব করতে পারতো, কিন্তু এই যে ত্বরান্বিত বা গতি বৃদ্ধি পাইছে কেন? আব্বাসীয় আন্দোলনের কারণে। একটু আমাকে বলেন 24 পর্যন্ত ক্লিয়ার কিনা?
কোনটা রিপিট করবো একটু বলেন। কে কে পরীক্ষায় ভালো করতে পারবেন, আত্মবিশ্বাস আছে বলেন তো? কে কে পরীক্ষায় ভালো করবেন, আত্মবিশ্বাস আছে বলেন। যারা যারা ক্লাসটি শেয়ার করেছেন প্রত্যেকে পিডিএফ পাবেন, কিন্তু ক্লাস শেয়ার না করলে পিডিএফ মানে আমাদের পক্ষে পৌঁছে দেওয়া একটু কঠিন। ওকে, চমৎকার। আসেন, 24 পর্যন্ত কার কার ক্লিয়ার বলে দেন। মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ইয়াসরিব। টুরস এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 732 খ্রিস্টাব্দ। কবে? টুরস এর যুদ্ধ কত সালে, কত খ্রিস্টাব্দে হয়? 732 খ্রিস্টাব্দে। মুসলমানদের আলেকজান্ডার কে? এখন আলেকজান্ডার কে ছিলেন একটু আমাকে বলেন তো, আলেকজান্ডার কে? একটু অ্যান্সার দিতে হবে, বলেন আলেকজান্ডার কে? একটু আমাকে বলতে হবে ভাই আপু, আলেকজান্ডার কে একটু বলে দেন, আমি একটু কমেন্ট দেখি আপনাদের। আলেকজান্ডার একজন গ্রিক রাজা ছিলেন এবং তিনি বিশাল আকারের একজন যোদ্ধা এবং দক্ষ যোদ্ধা ছিলেন। এই মুসলমানদের আলেকজান্ডার বলা হয় কাকে? উকবা বিন নাফি। বিন মানে কি দেখেন, নাফির সন্তান উকবা, উকবা বিন নাফি। ঠিক আছে, কে তাহলে মুসলমানদের আলেকজান্ডার? উকবা বিন নাফি। একটু আমাকে বলেন মুসলমানদের আলেকজান্ডার কে, একটু কমেন্ট করেন, একটু আমার সাথে সাথে বলবেন। আমি যখন বলবো আপনারা ক্যামেরার আড়াল থেকে, ক্যামেরার ওই পাশ থেকে রিপিট করবেন, তাহলে কিন্তু পড়াটা মনে থাকবে। তাছাড়া এগুলো কিন্তু আজকে পড়াচ্ছি মজা লাগতেছে, কালকে কিন্তু ভুলে যাবেন, তখন কিন্তু আমারও কষ্ট লাগবে, আপনাদেরও কষ্ট লাগবে। সুতরাং আসেন পরেরটাই চলে যাই। আচ্ছা, মজলিস উস সূরার অর্থ কি? পরামর্শ সভা। এর মাঝে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। এই যে দেখেন আমরা ক্লাসটা করতেছি, এই যে শেষ সময় এত হ্যাসেল নিচ্ছে, আমাদের একটা প্রেশার কাজ করতেছে না? তো আপনারা কি সারা জীবন এরকম হ্যাসেলের মধ্যে থাকবেন? অবশ্যই না। কিছু কিছু প্রস্তুতি জীবনের আগে থেকে নিতে হয়। ভর্তি পরীক্ষা এরকম জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজে আপনাদের কিন্তু একটা দক্ষ প্যানেলের পাশে থাকতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান, আমরা চাই আপনারা যেন একটা যোগ্য গাইডলাইনে থাকেন এবং দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত আমাদের এই পড়ো প্ল্যাটফর্মের টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্স থাকছে, যেই কোর্সে আপনারা ব্যবসায়ী শাখার শিক্ষার্থীরা এবং আপনারা যারা মানবিকের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ভর্তি হতে পারবেন। এবং আমরা কিন্তু 150টি ক্লাসের মাধ্যমে এবং দক্ষ শিক্ষক এবং আমাদের একেবারে খুবই ভালো একটা গাইডলাইনের আন্ডারে থেকে আপনারা কিন্তু আপনাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। এবং আমাদের এই কোর্সে ভর্তি, হ্যাঁ এটা মানবিক, এবং আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু অফার চলছে। আমাদের এই কোর্সের মূল্য 6000 টাকা হলেও আপাতত আপনাদের সুবিধার্থে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত আমরা কিন্তু এই কোর্সটি শুধুমাত্র 50% ডিসকাউন্টে 3000 টাকায় আমরা সেল করছি। সেই সাথে আপনারা যদি লেকচার শিটটা প্রিন্টেড কপি চান, যে ভাই আমি প্রিন্ট কপি দেখে পড়াশোনা করব, তাহলে কিন্তু 3500 টাকায় এই কোর্সটি আপনারা পেয়ে যাবেন। তাই যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন, যারা যারা স্বপ্ন দেখেন যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনাদের মা বাবার স্বপ্ন পূরণ করবেন, তারা কিন্তু দ্রুত এনরোল করবেন বলে আশা করছি। এবং আমাদের এই কোর্স করে বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো পজিশনে তারা কিন্তু অবস্থান করছে। এবং শুধু তাই নয়, আমাদের কিন্তু প্রায় 270 জনের মতো শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্ন পূরণে আমরা কিন্তু কাজ করেছি। তো চলেন আমরা পড়াশোনায় ফেরত আসি। এই পর্যন্ত যেগুলো পড়াইছি ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলতে হবে। ওকে, আচ্ছা চলেন আমরা আবার পড়াশোনায় ফেরত যাই। প্রিয় শিক্ষার্থীরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আবার পড়াশোনায় ফেরত যাই। রাজু ভাইয়া কি কোশ্চেন করেছেন একটু আমাকে বলেন। দেখেন অটোমেটিক আমাদের 2300 কমেন্ট চলে আসছে। এখন এই 2300 কমেন্টের প্রত্যেকের কমেন্ট পড়াটা একটু কঠিন, দুই একটা কমেন্ট চোখে পড়লে সেটা পড়া হয়। কি কোশ্চেন একটু করেন, আমি দেখার চেষ্টা করব। দেখেন সূরা মানে কি?
আমরা বলি না এই সূরা তালিবস্যয় ঘু রয়াকার, এই সূরা মানে পরামর্শ করা বা বুদ্ধি পরামর্শ করা, প্ল্যানিং করা। তাহলে মজলিস ও সূরা, যেই সভায় বা যেই মজলিসে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করা হয়, এটার অর্থ পরামর্শ সভা। বাইতুল মাল কি? সরকারি কোষাগার। এই যে সরকার যে আপনাদের কাছে ভ্যাট ট্যাক্স যেগুলো নেয়, আমি বর্তমান সিচুয়েশনের কথা বলি, সেগুলো যেমন জমা হয় সরকারিভাবে, তৎকালীন সময়ে একটা রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি যে সকল অর্থ ছিল, সেই অর্থগুলো জমা হওয়ার পরে যে একটি কোষাগার থাকতো বা যেখানে সেগুলো জমা রাখা হতো, সেটাকে বলা হতো কি? সেই সম্পদকে বলা হতো বাইতুল মাল বা সরকারি কোষাগার। সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 657। এটা কিভাবে মনে রাখবেন? সিফফিন, 657। আপনারা 57টা মনে থাকে, অনেক সময় 657, 757, 857 এভাবে কনফিউজ হয়ে যান। তাইলে মনে রাখবেন সিফফিন 657। সিফফিনের যুদ্ধ কবে হয়েছে বলেন? 657। সবাই লেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? একটু লিখে ফেলেন। সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 657। লিখছেন কিনা একটু বলেন। আচ্ছা, একটু আমাকে বলেন সিফফিনের যুদ্ধ কবে হয়? 657। ওকে। এই যে আমি যেই এমসিকিউ গুলোর কথা বলতেছি, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের বইয়ের, কিন্তু আপনারা যখন খুঁজে বের করতে যাবেন এত বড় বড় অধ্যায় থেকে, তখন কিন্তু অনেক সময় লাগবে। তো এই জিনিসটা আমি খুঁজে আগেই আপনাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি, যাতে আপনাদের সময় কম লাগে। কোন খলিফাকে বলা হয় আশীর্বাদের চাবিকাঠি? আশীর্বাদের চাবিকাঠি বলা হয় খলিফা সুলাইমানকে। খলিফা সুলাইমানকে কি বলা হয়? আশীর্বাদের চাবিকাঠি। ওকে। তারপর উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল? দামেস্কে। এটা খুবই ইম্পর্টেন্ট। উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল? দামেস্কে। একটু আমার সাথে বলেন, উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল? দামেস্কে। আমার সাথে সবার বলতে হবে, উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল? বলেন, দামেস্কে। ওকে। তারপরে আসেন, তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 630। তাবুকের যুদ্ধ 630। এবং এর আগে আরেকটা পড়লাম, সিফফিনের যুদ্ধ 657। সিফফিন 657, তাবুকের যুদ্ধ কবে? 630। একটু বলেন, সিফফিনের যুদ্ধ 657, তাবুকের যুদ্ধ 630। আমার সাথে বলেন, সিফফিনের যুদ্ধ 657, তাবুকের যুদ্ধ 630। পারবেন কিনা পরীক্ষায় আসলে বলেন। তারপরে আসেন, বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এবং মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 624 সালের 17ই মার্চ বদরের যুদ্ধ সংগঠিত হয়। বদর কবে হয়? 624। দেখেন কতগুলো সাল। সিফফিন কবে বলেন? আমার সাথে সাথে বলতে হবে, সিফফিন কবে? 657। তাবুকের যুদ্ধ কবে? তাবুক হয় 630-এ। এবং বদরের যুদ্ধ কবে হয়? 624। বদর 624। তাহলে এখন আমাকে বলেন, বদরের যুদ্ধ 624 কবে? 17ই মার্চ। আজকের তারিখ কত বলেন তো? আজকের তারিখ কত? আজকে হচ্ছে আমরা 17ই জুলাইয়ে আছি। তো এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে সিফফিনের যুদ্ধ 657, তাবুক 630, বদর 624। তার মানে বদর আগে হয়েছে, তাবুক তারপরে সিফফিন। এগুলা কিন্তু আপনারা ক্রমিক ভাবেও মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখতে পারেন জাস্ট মনে রাখবেন। মনে চিন্তা করেন একবার, একটা সৃজনশীলে আপনি যখন এই একটা বদরের যুদ্ধের একটা সৃজনশীল গ নাম্বার লিখতেছেন, আপনি খালি কাহিনী লিখতেছেন, আর আরেকজন এই যে 2-3টা সাল এখানে উল্লেখ করলো, কার সৃজনশীলে বেশি নাম্বার দিবে? নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজেই বুঝতে পারবেন। তাইলে আমরা কিছু সাল মুখস্থ করে সৃজনশীলে ইমপ্লিমেন্ট করলে আমাদের নাম্বারটা বেড়ে যাবে। আনসার শব্দের অর্থ কি এবং আনসার কারা? আমি একেবারে সহজ ভাষায় বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, তখন যারা যারা মক্কার মুসলমানদেরকে সহায়তা করলো, তাদেরকে বলা হয় আনসার। তাইলে আনসার কারা? সহযোগী। কার সহযোগী? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তাদেরকে যারা সহায়তা করেছে, তারা আনসার। তাহলে দেখেন,
আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। হিজরতের পর, কার হিজরত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর যে সকল মদিনাবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন তাদের আনসার বলা হয়। তাহলে একটু আমার সাথে একটু বলেন, আনসার কারা? যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় আসার পরে বিভিন্নভাবে সহায়তা করেছে, তাদেরকে আমরা কি বলি? আনসার বলি। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। আচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি মুখস্থ হচ্ছে নাকি কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কি? কঠিন লাগলে আমাকে বলেন, অন্যভাবে পড়াবো। কিন্তু আমি চাই যে আপনাদের একেবারে এখনকার পড়া এখনই মুখস্থ হয়ে যাক। একটু আমাকে বলেন কঠিন লাগতেছে কিনা। কঠিন লাগলে একটু আমাকে বলেন, তাহলে আমি অন্যভাবে পড়াবো। জাস্ট একবার রিডিং পড়াই যাবো। আমি বারবার রিপিট করতেছি যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। আমি চাচ্ছি যেন ক্লাসেই আপনাদের মুখস্থ হয়ে যায়। ওকে, চমৎকার, ক্লিয়ার, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইম্পর্টেন্ট যে 35টা আমরা পড়লাম, আরো 5টা পিছনে আছে, মোট 40টা। এই 40টার মধ্য থেকে মহান সৃষ্টিকর্তার যদি সহায় হয় ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা সৃজনশীলের ক নাম্বার এবং এমসিকিউ পেয়ে যাবেন। সবাই বলি ইনশাল্লাহ। ওকে, চলে আসেন আমাদের প্রাক ইসলামী আরব, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার পূর্বে, ইসলাম প্রতিষ্ঠার পূর্বে আরব কেমন ছিল সেই বিষয়। এখান থেকে বলেছি সৃজনশীল আসবে। এখন আমাদের স্লাইডে অনেক কিছু আছে, কিন্তু আমি আপনাদের সহজ করে যেগুলো গুরুত্বপূর্ণ খালি সেগুলো পড়াবো। সবাই একটু বলেন রেডি কিনা। খাতা কলম নিয়ে বসেন, বসে বলেন যে রেডি কিনা। খাতা কলম বের করেন, একটু খাতা কলম বের করেন, করে রেডি হন। ভাই আপু প্লিজ শুয়ে থেকে ক্লাস করেন না। শুয়ে থেকে কোনোদিন ক্লাস হয় না, পড়াশোনা হয় না। শুয়ে থেকে রিলস দেখেন ওই পর্যন্ত ঠিক আছে। যারা শুয়ে থেকে ক্লাস করবেন, এই যে এত কথা বলতেছি এখন মনে হবে মনে আছে, একটু পরেই ক্লাস শেষ হওয়ার পরেই কিন্তু ভুলে যাবেন। আপনারা কি জানেন যে, আপনারা জানেন কিনা জানি না, আপনারা যদি 100% তথ্য মানে গ্যাদার করেন কোনো একটা বিষয় সম্পর্কে, 1 ঘন্টা পরে অটোমেটিক আপনার মাথা থেকে 40% তথ্য উধাও হয়ে যায়, 2 ঘন্টা পর আরো উধাও হয়ে যায়। এরকম করে আমাদের শুধু 15% তথ্য মনে থাকে। একেবারে সায়েন্টিফিক কথাবার্তা, গুগল করে দেখেন। সুতরাং আপনি যদি এই জিনিসটাকে আপনার মাথায় স্থায়ীভাবে রাখতে চান বা আপনার পরীক্ষা পর্যন্ত সময় স্থায়ীভাবে রাখতে চান, এগুলো আপনার একটু খাতায় লিখতে হবে। আপনার মাঝে মাঝে এটা রিকল করতে হবে। রিকল করা মানে রিভিশন দিতে হবে, চোখ বুলাতে হবে, তখন এটা আপনার ব্রেন ক্যাপচার করবে। তো অবশ্যই অবশ্যই উঠে একটু খাতায় লেখেন। অনেক কথা বললাম, আসেন। ইসলাম পূর্ব যুগে আরবদের ভৌগোলিক অবস্থান, জলবায়ু ও আদিবাসীর উপর প্রভাব, এইটা একটা সৃজনশীলের জন্য 3টা টপিক এখান থেকে গুরুত্বপূর্ণ। কি কি? ইসলাম পূর্ব যুগে আরবদের ভৌগোলিক অবস্থান কেমন ছিল, জলবায়ু কেমন ছিল, আদিবাসীদের উপর এটার প্রভাব কি ছিল। দ্বিতীয় বিষয়, প্রাচীন সভ্যতার বৈশিষ্ট্য। বিভিন্ন সভ্যতা আছে, মিশরীয় সভ্যতা থেকে শুরু করে বিভিন্ন সভ্যতা আছে, এগুলোর বৈশিষ্ট্য গ নাম্বারে আসতে পারে। কেমনে আসবে আমি বলে দেই। একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকে ধরেন কথার কথা আছে যে একটা জনগোষ্ঠী আছে, তারা বিভিন্ন লিপি আবিষ্কার করে, তারা বিভিন্ন লেখাপড়া করে, বা সেই লিপি দিয়ে তারা বিভিন্ন বই রচনা করে, এরকম একটা কাহিনী আছে। গ নাম্বারে বললো তোমার বইয়ের সাথে সাদৃশ্য, মানে উপরের উদ্দীপকের সাথে তোমার বইয়ের সাথে সাদৃশ্য আছে বা মিল আছে, এরকম জনগোষ্ঠী কারা, এরকম সভ্যতা কারা, আপনার তখন সেটা অ্যানালাইসিস করে বের করতে হবে। আমরা সবকিছু শিখবো, কোনো ভয় নেই। যারা শূন্য জ্ঞান নিয়ে আসছেন ক্লাস সম্পর্কে, তারাও ইনশাল্লাহ পরিপূর্ণ জ্ঞান নিয়ে ক্লাস থেকে বের হবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, আসেন। ইসলাম পূর্ব যুগে আরবদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা, এই 3 টপিক, এই 3টা টপিক যদি আপনারা পড়তে পারেন, এই 3টা টপিক পড়লে আপনারা ইনশাল্লাহ 2টা সিকিউ একেবারে কমন পেয়ে যাবেন। কয়টা সিকিউ? 2টা। চলেন এখন আমরা একটু কন্টেন্টটা ঠিকঠাক ভাবে পড়া শুরু করি। অবস্থান কোথায়? পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ মাথায় রাখেন। আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এই লাইনে 2টা এমসিকিউ। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কি? পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ
আরব উপদ্বীপের অবস্থান কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কি বলেন? পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কি? পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কি? একটু বলে ফেলেন। যারা ক্লাসে আছেন, রিয়েক্ট দিচ্ছেন, একটু ক্লাসে রিয়েক্ট দেন, একটু শেয়ার করেন, একটু ক্লাসটা শেয়ার করে ফেলেন। এবং যারা যারা 26 ব্যাচের আছেন তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি, আপনারা এখন থেকেই দেখেন। ভাইয়া আমি আরো ক্লাস তো করাবো ইনশাল্লাহ, অনেকক্ষণ ক্লাস করাবো। একটু আমাকে বলেন, একটু আমাকে অ্যান্সার দিতে হবে ভাইয়া পুরা। আচ্ছা ঠিক আছে, একটা গেল। তারপরে দেখেন, 3 দিক থেকে জল ও 1 দিক থেকে স্থল বেষ্টিত এই উপদ্বীপ কি নামে পরিচিত? জাজিরাতুল আরব নামে খ্যাত। জাজিরাতুল আরব নামে খ্যাত। কি আরব? এই আরবটা কি নামে খ্যাত? জাজিরাতুল আরব। এই যে দেখেন, আমরা যদি সৌদি আরব দেখি, দেখেন 3 দিক থেকে জল দ্বারা বেষ্টিত। এই যে দেখেন, ওয়াটার ওয়াটার ওয়াটার, এবং একদিকে স্থল, 3 দিকে জল। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন না যে কিন্তু এখানে কিন্তু ছোট মানে পানির স্তর আছে, মানে এই তো দেখেন এই পুরোটাই পানির স্তরের সাথেই আছে। তো 3 দিকে জল, একদিকে স্থল। তাইলে আমাকে বলেন আরবের এই আরবের অবস্থান কি? 3 দিকে জল এবং একদিকে স্থল। এখন আমরা যদি ভূপ্রকৃতি দেখি, গ্রিক ভূগোলবিদ এই অঞ্চলকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। একটু লিখে নেন, একটু লেখেন। আরবকে 3 ভাগে ভাগ করা হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। মরু আরব, পার্বত্য মানে পাহাড়ের আরব, উর্বর আরব। যেই আরবে গাছপালা ফসল জন্মে সেটা উর্বর আরব, এবং মরুভূমির যে আরব এখানে খুবই অনুর্বর, এবং পাহাড় পর্বত আছে আরবের যে অংশে সেটাকে পার্বত্য আরব বলে। উপদ্বীপটি পশ্চিম থেকে, আচ্ছা এটা গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা তারপরে আসেন, পার্বত্য এবং মালভূমি ব্যতীত আরবের বাকি অঞ্চল কি? মেরু। লেখেন, পার্বত্য ও মালভূমি ব্যতীত, পার্বত্য ও মালভূমি ব্যতীত আরবের বাকি অংশ কি বলেন? আরবের বাকি অংশ কি? মরু। এবং আপনাদের আরেকটা কোশ্চেন পরীক্ষায় খ নাম্বারে আসে, আমি বলতে ভুলে গেলাম। এই যে দেখেন, আরবকে কেন জাজিরাতুল আরব বলা হয়? এটা কিন্তু আপনাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই খ নাম্বারে আসবে, খ নাম্বারে আসবে। খাতায় লেখেন, জাজিরাতুল আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন? একটু লেখেন যে আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন? আরবকে জাজিরাতুল আরব বলা হয় কারণ এটা কি? পৃথিবীর সর্ববৃহৎ কি? উপদ্বীপ, এবং এই উপদ্বীপের 3 দিকে জল এবং একদিকে স্থল, এজন্য আরবকে জাজিরাতুল আরব বলা হয়। ওকে, তারপরে চলে আসেন, চলে যাই জলবায়ুতে। জলবায়ু মানে কি? জলবায়ু মানে সেখানকার আবহাওয়া, প্রকৃতি, বৃষ্টিপাতের বিষয়, এগুলো সবকিছুই। আমরা যদি দেখি, এই একটু আমরা আরবের যদি ছবি দেখি, আপনারা কিন্তু একটু আইডিয়া পাচ্ছেন, এবং আপনারা সকলেই মোটামুটি কম বেশি ফেসবুক ইউটিউবে দেখেছেন। উপদ্বীপটিতে উত্তপ্ত লু হাওয়া প্রবাহিত হয়। কি হাওয়া? লু হাওয়া। এটা কিন্তু হাওয়া না, এটা হাওয়া। বাতাসে থাকা যৎ সামান্য মানে খুব সামান্য, খুব সামান্য জলীয় বাষ্প বালুর ঝড় কে শুষে নেয়? সাইমুম শুষে নিত। জলীয় বাষ্প বালুর ঝড় সাইমুম শুষে নিত। প্রচন্ড খরতাপে বিদগ্ধ ছিল। হেজাজ, ইয়েমেন এসব প্রদেশে জনসাধারণের বসবাসের উপযোগী আবহাওয়া লক্ষ্য করা যায়। এখন আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আরবের কোন উপদেশে জনসাধারণের বসবাস উপযোগী আবহাওয়া লক্ষ্য করা যায়? কি কি? হেজাজ আর ইয়েমেন। লিখে নেন, হেজাজ ও ইয়েমেনে, হেজাজ এবং ইয়েমেন এসব প্রদেশে জনসাধারণের বসবাসের উপযোগী আবহাওয়া পাওয়া যায়। আর দেখেন, ওমান, হাজার মাউতে
পূর্বের ভূমি এবং স্বাস্থ্যকর পরিবেশ লক্ষণীয়। তাহলে যদি বলে পূর্বের ভূমি ও স্বাস্থ্যকর পরিবেশ কোথায় লক্ষণীয়, ওমান আর হাজার মাউতে, এগুলো কিন্তু এমসিকিউ, অবশ্যই অবশ্যই কোনো না কোনো বোর্ডে পরীক্ষায় আপনারা পেয়ে যাবেন। একটু লিখে নেন, লেখা হলে একটু ডান বলতে হবে। এই যে যারা কমেন্টে সুন্দর করে লিখছেন, বলার সাথে সাথে লিখছেন কমেন্টে, তাদের কিন্তু পরীক্ষায় মনে থাকবে। আর যারা খালি চুপচাপ বসে আছেন, শুয়ে আছেন, তাদের কিন্তু ভুলে যাবেন। আমি রিকোয়েস্ট করতেছি সবাই একটু লেখেন, এবং সেই সাথে ক্লাসটির পিডিএফ যারা পেতে চান অবশ্যই অবশ্যই শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দেন। ওকে, এতজন মানুষ ক্লাসে রিয়াক্ট দিচ্ছেন না, কি আর বলি, চলেন। ফসল ও গাছপালা, বুঝতেই পাচ্ছেন আরবে সব গাছ হবে না, কিন্তু খেজুর গাছ আরবে প্রচুর হয়। খেজুর এই অঞ্চলের প্রধান শস্য। তাহলে আরবের প্রধান শস্য কি? খেজুর। একটা এমসিকিউ, এটা কিন্তু এমসিকিউ। এই গাছ গাছের রানী হিসেবে খ্যাত। তাইলে আরবের গাছের রানী নামে কি খ্যাত? খেজুর। আরবের গাছের রানী খেজুর। আল ইয়েমেন এবং কয়েকটি মুরুদ্দিনে বার্লি গমের চাষ হয়। কি কিসের চাষ হয়? বার্লি আর গম। বার্লি আর গমের চাষ হয়। তাইলে বলেন বার্লি আর গমের চাষ কোথায় হয়? আল ইয়েমেন আর কয়েকটি মুরুদ্দিনে কি হয়? বার্লি আর গমের চাষ হয়। ওমান এবং আল হাসা, কি নাম? ওমান আর আল হাসায় ভুট্টো উৎপন্ন হয়। তাহলে আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এমন একটি অঞ্চল আছে যেই অঞ্চলের ওমান এবং আল হাসায় ভুট্টো চাষ হয়, সেই অঞ্চলটি ব্যাখ্যা করো। মানে আমি বলতেছি কথার কথা, এরকম যদি কোশ্চেন আসে বা উদ্দীপক থাকে, আপনারা কে কে অ্যান্সার করতে পারবেন একটু বলেন। কারো সমস্যা থাকলে আমাকে বলেন। মরুদ্যান সমূহের তরমুজ, আপেল, কমলা লেবু, কলা এবং আখ চাষ হয়। মরুদ্যান সমূহের কি চাষ হয়? তরমুজ, আপেল, কমলা লেবু, কলা এবং আখ। তাহলে এদের ফসল এবং গাছপালা সম্পর্কে একেবারে ক্লিয়ার কনসেপ্ট নিবেন, সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আসেন, জীবজন্তুটার মধ্যে খালি একমাত্র বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আরবীয় ঘোড়া বিশ্ববিখ্যাত ছিল, যার প্রথম আমদানি আরব দেশে হয়। কই থেকে? সিরিয়া থেকে। আরব দেশের ঘোড়া বিশ্ববিখ্যাত ছিল, যার প্রথম আমদানি আরব দেশে হয়। কই থেকে? সিরিয়া থেকে। আর দ্বিতীয়টা, বাহন ছাড়াও উট ব্যবহার হতো বিনিময়ে খাদ্যের যোগানে। মানে তো আপনার ধরেন তৎকালীন সময়ে আপনি কারো জমি কিনে নিবেন, কথার কথা, বা বাড়ি কিনে নিবেন, উট দিয়ে সেই বাড়ি আপনি কিনে নিবেন। মানে এরকম করে বিনিময় প্রথায় কিন্তু উট ব্যবহার করা হতো, এবং খাদ্যের যোগানেও উট ব্যবহার করা হতো। আর আপনারা জানেন উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। এগুলো নিয়ে সময় নষ্ট করতেছি না, কারণ অনেক পড়াশোনা, অনেক কিছু পড়াবো ইনশাল্লাহ। আরব উপদ্বীপ কি? খনিজ সম্পদের লীলাভূমি। তারপরে দেখেন, অতি প্রাচীন কাল থেকেই আরব সোনার কদর ছিল সর্বত্র। এখনো আপনারা খেয়াল করবেন, আপনাদের পরিবারের কোনো মানুষ যদি হজে যায়, তাদেরকে কিন্তু আসার সময় বিভিন্ন সময় সোনা নিয়ে আসার বা গহনা নিয়ে আসার একটা বায়না করা হয়। ওকে, তারপরে একটু আমাকে বলেন বুঝতেছেন কিনা? ভাই একটু পানি লাগবে। হ্যাঁ, লিখতে সময় দিচ্ছি, লেখেন লেখেন লেখেন, কিন্তু সবকিছু লিখবেন না, কিন্তু আমরা কিন্তু স্লাইড দিয়েই দিব, তাইলে সবকিছু কষ্ট করে কেন লিখবেন বলেন? একটু আপনারা কিছু কিছু জিনিস আপনারা মানে মুখস্থ করবেন, আর যদি খুব বেশি প্রয়োজন হয় স্ক্রিনশট দিবেন। আর ক্লাসটা অবশ্যই, যারা পিডিএফ নেবেন না তাদের জীবনটাই লস। এবার আসেন আরব অধিবাসী এবং তাদের ভৌগোলিক প্রভাব। তার আগে আমি আরব সম্পর্কে আপনাদের একটা গল্প বলি, যে এই গল্পের মাধ্যমে আপনাদের কিন্তু মোটামুটি আরব সম্পর্কে সৃজনশীল আসলে কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাকে 30 সেকেন্ড টাইম দেন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, আরবদের সম্পর্কে আপনাদের কিছু বৈশিষ্ট্য জানা উচিত, যেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সৃজনশীল লিখতে সহায়তা করবে। আরবরা অনেক সুন্দর করে কথা বলতে পারত, এবং আরবদের লেখনী খুবই চমৎকার ছিল। আরবরা সুন্দর সুন্দর কবিতা লিখত, এবং আরবরা খুব সুন্দর করে কথা বলতে পারত। বিশ্বের অন্যান্য জাতিরা এত ছন্দ মিলিয়ে বা এত সুন্দর করে কবিতা বলতে পারতো না। এই জন্য আরবরা কি করত? যারা আরবের না তাদেরকে তারা অবহেলা করতো, যে ইস
এরা সুন্দর করে কথা বলতে পারে না। মাঝে মাঝে দেখবেন গ্রামে যখন শহর থেকে খুব পশ একটা মানুষ ইংরেজি কথা বলতে পারে, সে যায়, সে মাঝে মাঝে নাক সিটকায় না যে ও মাই গড হি কান্ট স্পিক ইংলিশ, ও মাই গড। তো এই যে দেখেন যে একদম খুব পশ পশ ভাব নেয়, আরবদের মধ্যে কিন্তু এরকম একটা দাম্ভিকতা কিংবা অহংকার ছিল। তারপরে দেখেন আরবদের আতিথেয়তা ছিল সেরা। আরবরা কাউকে অতিথি হিসেবে যদি ডাকতো তাদেরকে খুব ভালোভাবে আতিথেয়তা করত, এবং আরবে যারা বসবাস করত অন্য জাতির মানুষ তাদের প্রতিও আরবরা উদার ছিল। ওকে, তো আপাতত এইটুকু বলে সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, ক্লাসে কি বেশি বোর হচ্ছেন? বলেন, দ্রুত শেষ করব নাকি একটু পড়াই শেষ করব? তারপরে দেখেন এই যে অবস্থানগত দিক থেকে আরবরা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। নগরবাসী আরব বা স্থায়ী বাসিন্দা, মানে এরা এখানে স্থায়ী বসবাস করে, তারা লোকালয়ে বাস করে এবং অধিকতর উন্নত জীবন যাপন করে। মানে যারা লোকালয়ে বাস করে বা যারা মানে ভালোভাবে বাস করে তারা তো লোকালয়ে বাস করে, আর যারা মরুভূমিতে বাস করে তারা কিন্তু অস্থায়ীভাবে বাস করে। মরুভূমিবাসী বা বেদুইন, তারা মরু প্রান্তরকে ভালোবেসে এখানে স্থায়ীভাবে বসবাস করে। তারা পশুর ঘাস এবং পানি সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। এই ব্যাপারটা কেমন? পাহাড়ি জনগোষ্ঠীদের কেউ কেউ এখন এসে পাহাড়ে না থেকে সমতলে বাস করে। সমতলে পানি সাপ্লাই ভালো, গ্যাস সাপ্লাই আছে, তারপরে ইলেকট্রিসিটি আছে, কিন্তু যারা পাহাড়কে ভালোবেসে পাহাড়ে থাকে তারা কিন্তু আর সেগুলো পায় না। তারা পানি বহন করে পাহাড়ে উঠায়, আবার ইলেকট্রিসিটি নেই, আগুন জ্বালায়। সুতরাং এখানেও সেই সেম জিনিসটাই হচ্ছে। যারা নগরবাসী আরব বা স্থায়ী বাসিন্দা তারা খুব পোলাইট একটা লাইফ লিড করে, আর যারা মরুবাসী বা বেদুইন তারা একটা কষ্টকর জীবন যাপন করে, কিন্তু তবুও তারা মরুভূমিকে আগলে ধরে রাখে, কারণ তাদের আগের যে প্রজন্মগুলো তারা সেখানেই বসবাস করেছে। অলরাইট, আচ্ছা, আর 10 মিনিট টাইম নেই? আর 10 মিনিট টাইম হবে আপনাদের? কোনো সমস্যা হবে আর 10 মিনিট টাইম নিলে? বলেন, আর 10 মিনিট টাইম দেন। আচ্ছা, বেদুইনরা উদ্দাম জীবন যাপন করে, কাফেলার লুটতরাজ করে, মানে কাফেলার কি করে, সবকিছু লুট করে নেয়। তাদের পোশাক হলো আলখাল্লা বা আলখেল্লা, কোথাও কোথাও আছে, কোমর বন্ধ, সীতা দ্বারা বাঁধা সরঞ্জামস্ত্র, তবে তারা জুতা পরিধানে অভ্যস্ত নয়। এই যে যদি দেখেন তারা কিন্তু জুতা পরিধান করে না, তারা আলখেল্লা বা ঢিলা পাঞ্জাবি পরে, এগুলো হচ্ছে তাদের জীবন দশা। ওকে, আমরা একটু, এবং তারা কিভাবে বাস করে দেখেন, তারা এই রকম মানে একেবারে বিল্ডিং এ তারা বাস করে না, তারা কি করে, তারা এইভাবে নর্মালি একটা ছাউনি দিয়ে সেখানে থাকে। এই যে তারা কিন্তু এই রোদের ভিতরে এমনি বসবাস করে এবং এভাবেই তারা কিন্তু কমফোর্টেবল। অলরাইট, ঠিক আছে, তারপরে আসেন এই যে দেখেন, যেহেতু দুর্গম মরুতে তারা বসবাস করে, তাইলে একজনের আরেকজনের সাপোর্ট লাগে এই বসবাসের জন্য, চলাফেরার জন্য। এজন্য তাদের মধ্যে গোত্র প্রীতি বা তাদের গোত্র বা বংশের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। বিচিত্র পরিবেশ ও সৌন্দর্য আরবদের মধ্যে কাব্যিক ভাবনার জন্ম দেয়। আরব যেহেতু অনেক সুন্দর, তাদের মধ্যে কাব্য রচনাটা অনেক বেশি হয়। তারপরে দেখেন ভূপ্রকৃতিগত কারণে বিদেশি প্রভাব থেকে মুক্ত। আমরা যেমন বাঙালির একটা সংকর জাতি, আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রভাব আমাদের আছে। একদিন পাঞ্জাবি, একদিন মেয়েরা শাড়ি পরতেছে, একদিন ওয়েস্টার্ন পরতেছে, একদিন আবার হিজাব পরতেছে, এই বিভিন্ন ধরনের প্রভাব আছে। কিন্তু তারা কিন্তু যে কোনো প্রকার বিদেশি প্রভাব থেকে মুক্ত। বালুঝড় থেকে বাঁচতে ঢিলাঢালা পোশাক পরিধান করে তারা। তারপরে স্বাধীন ও স্বতন্ত্র জীবনধারায় তারা অভ্যস্ত। দক্ষিণ অঞ্চলের মানুষ ছিল মার্জিত। প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে করতে তারা হয়ে ওঠে দুর্ধর্ষ ও রুক্ষ। যেহেতু তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাই তাদের কিন্তু রাগটা বেশি থাকে বা তারা একটু রুক্ষ হয়। তারপরে দেখেন, আমাকে একটু বলেন, আরবের বেশিরভাগ অঞ্চল কি মরুভূমি, পর্বতাঞ্চল, জলাভূমি নাকি উর্বর? একটু অ্যান্সার দেন, সকলে অ্যান্সার দেন, একটু অ্যান্সার দিয়ে দেন। ভাই আপু একটু অ্যান্সার দেন, আরবের বেশিরভাগ অঞ্চল কি?
একটু আমাকে অ্যান্সার দিয়ে দিতে হবে ভাইয়া পুরা। আরবের বেশিরভাগ অঞ্চল কি? মরুভূমি, পর্বতাঞ্চল, জলাভূমি নাকি উর্বর? আরবের বেশিরভাগ অঞ্চল কি বলেন? আরবের বেশিরভাগ অঞ্চল কি? মরুভূমি। কিন্তু এখানে কিন্তু পর্বতও আছে, পর্বতাঞ্চলও আছে, আবার উর্বর ভূমিও আছে, কিন্তু বেশিরভাগ মরুভূমি দ্বারা আচ্ছাদিত। তাহলে একের অ্যান্সার কি? ক। চলে আসেন খ নাম্বারে। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? ঘোড়া, দুম্বা, উট, মেষ। 2 নাম্বার বলেন কি হবে? নাম্বার 2 একটু বলে ফেলেন কি হবে ঝটপট। দুই কি হবে? উট। গ্রেট, আপনারা এই যে পারতেছেন, পরীক্ষার প্রশ্ন এমনই হবে। পরীক্ষার কোশ্চেন এমন হোক, সহজ হোক, কঠিন হোক, এত কিছু বুঝি না, শুধু বুঝি যে যেটাই আসুক আপনারা ইনশাল্লাহ পারবেন। জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? আরব মালভূমি, আরব মরুভূমি, আরব সংস্কৃতি, আরব উপদ্বীপ। নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। একটু বলেন জাজিরাতুল আরব কি? জাজিরাতুল আরব কি? কি? আরবের উপদ্বীপ। তারপরে আসেন, চমৎকার চমৎকার। জাজিরাতুল আরব শিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? জাজিরাতুল আরব শিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? কোথায় বলেন? আফ্রিকার কোথায়? উত্তর পূর্বে। শিয়া মহাদেশের আফ্রিকার উত্তর পূর্বে। উত্তর পূর্বে অবস্থিত। তাহলে অ্যান্সার ঘ। 4 পর্যন্ত কার কার ক্লিয়ার একটু বলে দেন তো, সারা দেন। অলস হওয়া যাবে না, ঠিক আছে? একটু পরিশ্রম করেন। সারা বছর যারা পরিশ্রম করেননি, পরীক্ষার আগে একটু 2টা ঘন্টা ক্লাস করবেন না? একটু পরিশ্রম করবেন না? একটু পরিশ্রম করেন। ওকে, চমৎকার। আসেন, আসাবিয়া কি? গোত্রীয় সংহতি, রাজনৈতিক শক্তি, ধর্মীয় অনুপ্রেরণা নাকি সাংস্কৃতিক ঐক্য? বলেন আসাবিয়া কি? বোর্ড ফাঁকা করে দিয়েছি যাতে আপনাদের দেখতে কোনো সমস্যা না হয়। বলেন আসাবিয়া কি? আসাবিয়া মানে হচ্ছে, এটা কি শব্দ? ফার্স্ট অফ অল এটা আরবি শব্দ। এটা মানে গোত্রীয় সংহতি। সংহতি মানে কি? ঐক্য, তারা যে ঐক্যবদ্ধ, এটাকে বলা হচ্ছে আসাবিয়া। ওকে, 5 পর্যন্ত ক্লিয়ার। এবার দেখেন, আমরা একটা এমসিকিউ দেখবো। একটা এমসিকিউ দেখার মাধ্যমে আমরা একটু ট্রাই করি যে এই যে পড়লাম আমরা এতক্ষণ, আমরা কমন পাবো কিনা। ওকে, আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত। ভূমধ্যসাগর তার দক্ষিণে নাইজার উপত্যকায় অবস্থিত। নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ, উষ্ণ মানে গরম। বেশিরভাগ অঞ্চলে অনুর্বর। অধিকাংশ অধিবাসীদের অধিকাংশই যাযাবর। তারা ছাগল আর ভেড়া পালন করে বা লালন করে, এবং পানির সন্ধানে তারা কি করে? ঘুরে বেড়ায়। যাযাবর মানে যাদের যাওয়ার কোনো ঠিকানা নেই, এক একবার এক এক জায়গায় যে বসবাস করে, তারা হচ্ছে যাযাবর। ওকে, অপূর্ণ বহন করে তারা কি দিয়ে? উট দিয়ে। কারণ কি? আমার সমস্যা নেই। আচ্ছা, না প্রাণী। এই যে দেখেন তারা কি, জি ভাই বাসায় চলে যাবো, সমস্যা নেই, চাপ নেই। আচ্ছা, তো দেখেন তারা কি ব্যবহার করে? উট ব্যবহার করে। কারণ তখন তো আর বুঝতেই পাচ্ছেন যে মরুভূমির ভিতর দিয়ে কি আপনি ল্যান্ড ক্রুজার নিয়ে যাবেন? আপনি কি বিএমডাব্লিউ নিয়ে যাবেন? এটা কিন্তু পসিবল না। তাইলে আপনার কি করতে হবে? তারা উট ব্যবহার করে। এখন আমার কোশ্চেন, কাদের বেদুইন বলা হয়? একটু আগে এটা আপনারা দেখছেন। 2 নাম্বার, আশারিয়া
বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 3 উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে তোমার পঠিত কোন অঞ্চলটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখেন কোশ্চেন এমন হবে, ঘ নাম্বার উদ্দীপকের আলোকে উক্ত অঞ্চলের অধিবাসীদের জীবন জীবিকা পর্যালোচনা করো। এখন আমাকে জাস্ট খালি বলেন যে সাহারা মরুভূমির সাথে আপনার কি করতে হবে, আরব মরুভূমি তুলনা করছে, তার মানে আরব মরুভূমির কি করতে হবে আপনাদের, যে এটা কেন সাদৃশ্য, এদের সাথে আমাদের কি কি মিল। আরবে কি হয়েছে, আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন, এটা পৃথিবীর সব থেকে বড় উপদ্বীপ এবং এর 3 পাশে জল, এক পাশে স্থল। তারপরে দেখেন, তারপরে আরেকটা ইস্যু, সেই ইস্যুটা হইতেছে এখানে বলছে যে বেশিরভাগ অঞ্চল অনুর্বর। আমরাও জানি আরবের বেশিরভাগ অনুর্বর, কিছু কিছু পার্বত্য এবং কিছু কিছু উর্বর, কিন্তু বেশিরভাগ কি অনুর্বর। তাহলে এটাও মিলে গেছে। অধিবাসীদের অধিকাংশ যাযাবর। আমাদেরও আরবের 2 ধরনের মানুষ থাকে, এক ধরনের নগরে থাকে, আরেক ধরনের মানুষ কিন্তু সেই মরুভূমিতেই থাকে। প্রত্যেকটা বিষয় পড়াইছি আপনাদের, আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে একটু মনোযোগ দিয়ে করে থাকেন এই 2টা কোশ্চেনই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমাকে একটু বলেন এই টাইপের সৃজনশীল আসলে আপনারা পারবেন কিনা, একটু আমাকে বলতে হবে ভাইয়া পুরা, একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন এই টাইপে আসলে পারবেন কিনা। আমি চাইলে খুব সুন্দর সুন্দর গল্প বলতে পারতাম, যে গল্পগুলো আপনাদের খুব মজা দিত, আনন্দ দিত, কিন্তু আমার কাছে মনে হয় এখন একটা গল্প বলে আপনাদের 30 সেকেন্ড হাসানোর থেকে যদি আমি সেই 30 সেকেন্ডে একটা নতুন ইনফরমেশন দেই, সেটা যদি আপনাদের পরীক্ষায় আসে আমার খুব ভালো লাগবে। এই জন্য আজকের ক্লাসে কিন্তু আমি কোনো গল্প করতেছি না, কিন্তু ইন জেনারেল নর্মাল ক্লাসে কিন্তু আমি অনেক গল্প করি। তো আশা করি আপনারা আমার এই বিষয়টা বুঝবেন এবং এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, চলে আসেন মিশরীয় সভ্যতা। অবশ্যই অবশ্যই মিশরীয় সভ্যতা থেকে পরীক্ষায় আপনারা কোশ্চেন পাবেন। ওকে, একটু আমাকে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, কাছে কে নিয়েছি আমি ক্লাস টানাতে এক ঘন্টা। ভাই আর তো না প্যারা নেই, ক্লাস আনবো তাহলে কাছে কে নিয়েছি না। দশটা থেকে কাছে বন্ধ হয়ে যাবে, তাহলে কাছে নিয়ে আসি। আচ্ছা, দেখেন মিশরীয় সভ্যতা ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি মিশরের, তাহলে কি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রাচীন মিশরীয় সভ্যতার অবস্থান ছিল। এত ডিপ আমরা যাব না, আমাদের যেটুকু জানা দরকার আমরা খালি সেইটুকু দেখব। এর উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে সুদান, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে লিবিয়া। একেবারে পুরাটা আমাদের মুখস্থ করতে হবে, নট নেসেসারি, বাট আমরা কি করব 2-3 বার আমরা রিডিং পড়ব। রিডিং পড়লে যে জিনিসটা হয়, পরীক্ষায় যদি এটা এমসিকিউ এ আসে, আপনি যখন সেই এমসিকিউটা দেখবেন আপনার কিন্তু মনে হবে আচ্ছা তাইলে 4টা দেশের নাম যদি থাকে তার মধ্যে যদি একটা লিবিয়া থাকে, তাহলে আমার মনে পড়বে হ্যাঁ তাইলে তো আমি লিবিয়া পড়ছিলাম, তাইলে আমার পশ্চিমে কি লিবিয়া আছে। তো উত্তরগুলো আপনার এভাবে জানতে হয়। কেউই তো হাফেজ হয় না যে একেবারে পুরা বই মুখস্থ করে। তো আপনার কি হইতে হবে, আপনার হাফেজ হইতে হবে, নাহলে স্মার্ট হইতে হবে। আমি জানি যারা ক্লাস করতেছেন প্রত্যেকে স্মার্ট, এবং স্মার্ট ভাবে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই মানে ক্লাসটা করতে পারবেন। দিশা বলছে ভাইয়াটা সুন্দর। আচ্ছা হ্যাঁ, বোনের চোখে ভাইয়েরা সবসময় সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আসেন ভৌগোলিক ভাবে 2 ভাগে বিভক্ত। কি কি, আপার ইজিপ্ট বা দক্ষিণাঞ্চল, আর একটা কি লোয়ার ইজিপ্ট বা উত্তরাঞ্চল। তাহলে ভৌগোলিক ভাবে ইজিপ্ট বা মিশর কি 2 ভাগে বিভক্ত, দক্ষিণাঞ্চল আর একটা হচ্ছে উত্তরাঞ্চল। মিশরকে নীল নদের দান বলা হয়। নীল নদ মিশরকে দেয় পলিমাটি আর বিভিন্ন খনিজ। তাইলে এখন আমাকে বলেন মিশরকে নীল নদের দান বলা হয় কেন। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে কি লিখবেন, একটা কোশ্চেন খ নাম্বারের জন্য, মিশরকে নীল নদের দান বলা হয় কেন। একটু আমাকে বলেন। দেখেন আপনারা জানেন বিভিন্ন ধরনের সভ্যতা কিন্তু বিভিন্ন নদ নদীকে ঘিরে বিভিন্ন দেশের সভ্যতা কিন্তু বিকাশ করে। এই মিশরের 95% মানুষ, কত পার্সেন্ট মানুষ, 95% মানুষ নীল নদের
অববাহিকা বা নদীর আশেপাশে বসবাস করে। কেন? কারণ তারা সেখানে যাতায়াতটা মানে করতো, তাদের যাতায়াতটা সুবিধা ছিল। এবং দ্বিতীয় বিষয়, নীল নদে প্রতিবার যে বন্যা হতো, সেই বন্যার কারণে মিশরের বিভিন্ন অঞ্চলের মাটি উর্বর হতো, যার ফলে ব্যাপক পরিমাণ কি হইতো, ব্যাপক পরিমাণ কিন্তু আপনার উৎপাদন হইতো, বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন হইতো। এই জন্য নীল নদকে কি বলা হয়, নীল নদ মিশরকে পলি মাটি দেয়, তার মানে উর্বর মাটি দেয়, বিভিন্ন খনিজ পদার্থ দেয়। আবার মিশরের 95% মানুষ নীল নদের আশেপাশে বসবাস করে। আবার প্রতি বছর বার্ষিক বন্যায় নীল নদের ফলে মিশরের ভূমি উর্বর হয়। সবকিছুর সমন্বয়ে এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। এটা পরীক্ষায় আসলে পারবেন কিনা বলেন, একটু আমাকে বলেন, এটা পরীক্ষায় আসলে পারবেন কিনা, একটু আমাকে বলতে হবে ভাইয়া, একটু রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন। ক্লাসে যারা যারা আছেন, যারা রিয়েক্ট দেননি, শেয়ার করেন, একটু করে দেন তো, ঝটপট করে দেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পরের স্লাইডে যাই। এখন প্রাক রাজবংশীয় যুগ, জাস্ট খালি এখান থেকে 2-3টা ইনফরমেশন আমরা দেখব। এই সময়কে মিশরের কয়টি নগর, 40টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। কি নামে পরিচিত ছিল? নোম। কি নামে? নোম। আমার সাথে বলেন, নোম। 4300 অব্দে নামান নামে একজন যোদ্ধা 2 মিশরকে একত্রে করে। কোন যোদ্ধা? নামান। এই যে কোন 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 মিশর, আপার ইজিপ্ট আর লোয়ার ইজিপ্ট, এই দুইটাকে কি করে? একত্রিত করে। কে করে? নামার করে। কত অব্দে? 4300 অব্দে নামার আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্টকে একত্রিত করে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যেমন একত্রে ছিল, একত্রে থেকে পাকিস্তান ছিল, সেরকম দুইটাকে কি করে? একত্রিত করে। তারপরে আসেন, এই যুগ কত বছর থাকে? 800 বছর স্থায়ী থাকে। এই যুগে উন্নত লাঙল ব্যবহার, সেচ ব্যবস্থার প্রবর্তন এবং প্রাথমিক লিখন পদ্ধতি, মানে লেখালেখি তাহলে কোন পদ্ধতিতে আবিষ্কার হয়, কোন সময় আবিষ্কার হয়? এটা আবিষ্কার হয় এই যে নামারের শাসন আমলে। এবং ওই সময়ে এই বিভক্ত রাষ্ট্রটি কি নামে পরিচিত ছিল? নোম নামে পরিচিত ছিল। আশা করি মনে থাকবে। এখানে 6টি রাজবংশ শাসন করে, এগুলো এত গুরুত্বপূর্ণ না। খালি একটা জিনিস দেখেন, এ সময় একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল। একনায়কতান্ত্রিক মানে এরশাদ যেমন নিজেকে একনায়ক ভাবতো, বা কিম অং জুং কিম অং কি উনি, হ্যাঁ কিম অং, উনি যেমন নিজেকে একনায়ক ভাবে, এরকম কিন্তু মানে সে সময়ও একনায়কতন্ত্র অধিষ্ঠিত ছিল। কিম জং উন, আসলে মানে মাথায় আসতেছিল না নামটা। আচ্ছা, নতুন রাজবংশী যুগ, এগুলো এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কোথায় আমি যাই, এই যে ধর্মীয় বিশ্বাস, প্রত্যেকটা সভ্যতায় কি কি আবিষ্কার হয়েছে, কি ধর্মীয় বিশ্বাস ছিল, এটা পড়ে নিবেন, এটা পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। আচ্ছা, এই খারাপ কথাবার্তা যারা বলতেছেন, একটু সাবধান হন, এতে আপনাদেরই বংশের পরিচয় পাওয়া যাবে, অন্য কারো কোনো ক্ষতি নেই। ওকে, দেখেন, দেবতা ও ধর্মীয় রীতি। মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে দেবতা মেনে পূজা করত। তাদের মতে প্রাকৃতিক দেবতা, প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করত? দেবতা নিয়ন্ত্রণ করত। সূর্য দেবতা আমন রে বা রে হলো প্রধান দেবতা। তাহলে মিশরীয়দের মতে প্রধান দেবতাকে ছিল সূর্য দেবতা, আমন রে অথবা রে। রে মানে কি? রে মানে রশ্মি, রে মানে রশ্মি। ওকে, তারপরে দেখেন গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো নিয়ে কথা বলছি। এখানে পুরোহিতদের একছত্র ধর্ম ব্যবস্থা রুখতে প্রথমে এগিয়ে আসেন কে? আমেনহোতেপ, নামটা লিখে নেন। সে সময় পুরোহিতদেরকে কি বলা হইতো? ফারাউদের। কি? ফারাউদের। তো আপনাদের খ্রিস্টানদের যেমন বলা হতো, খ্রিস্টানদের যারা ধর্মীয় উপাসক তাদের যেমন ফাদার বলা হতো, সেই সময়ে যারা রে বা সূর্য দেবতা আমনকে পূজা করত তাদেরকে বলা হতো ফারাউদ।
এখন এই ফারাও অথবা কোনো কোনো বই আপনারা পাবেন ফারা, তাদের খুব একছত্র আধিপত্য ছিল, তারা যা শাসন করতো, যা বলতো সেটাই করা হতো। তারপর দেখেন আমেনহোতেপ প্রথম এক ঈশ্বরবাদ, মানে একজন ঈশ্বরে বিশ্বাসী, একজন ঈশ্বরে বিশ্বাসী। আমরা যেমন মহান সৃষ্টিকর্তা আল্লাহতে বিশ্বাসী, তারাও তারপরে সে সময়ে আমেনহোতেপ বলল যে না, প্রকৃতি না, যে কোনো একজন ঈশ্বর আছে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করে। তাইলে এক ঈশ্বরবাদ মানে একজন ঈশ্বরে বিশ্বাসী। একটু আমাকে বলেন তাদের ধর্মীয় বিশ্বাস বুঝছেন কিনা। তারা কি করত? প্রকৃতির বিভিন্ন উপাদানকে পূজা করত এবং তাদের মতে প্রধান দেবতা ছিল রে বা আমান রে। তারা সূর্যকে দেবতা মনে করত এবং ফারাও নামে তাদের যে ধর্মীয় উপাসক ছিল, তাদের তখন মানে একছত্র আধিপত্য ছিল। তারপরে দেখেন আমেনহোতেপ কি করলো? প্রথমবার এটা রুখে দেওয়ার জন্য এগিয়ে আসলো এবং তিনি এক ঈশ্বরবাদ মানে একজন ঈশ্বর আছে এটা বিশ্বাস করতে সকলকে বাধ্য করলো। আচ্ছা, একটু আমাকে বলেন যে এইটুকু বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা, এইটুকু কি ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো ভাই আপু, বুঝতেছেন কিনা? ওকে। আর যারা আজে বাজে কমেন্ট করতেছে মনোযোগ দিয়েন না, সমস্যা নেই। রাস্তায় কতজন চিল্লাচিল্লি করে, আপনাদের কি সবার যার যেমন চাই। আচ্ছা, মিশরীয়দের অবদান এটা খুবই গুরুত্বপূর্ণ। মিশরীয়রা অনেক কিছু করে, যেমন এই যে দেখেন পৃথিবীর ইতিহাসে, এগুলো কিন্তু সিকিউ, মিশর থেকে সিকিউ আসবেই আসবেই আসবেই, বলছি না কমন আসবে, মিশর থেকে অবশ্যই সিকিউ আসবেই। চারটা ইনফরমেশন দিলাম। পৃথিবীর ইতিহাসে ভগ্নাংশের এই যে হাফ, একের চার, তিনের চার, এগুলোকে আবিষ্কার করে প্রথম মিশরীয়রা। তারা আয়তক্ষেত্র এবং ষড়ভুজ ব্যবহার করত। ষড়ভুজ মানে ছয়টা, আমরা চতুর্ভুজ মানে চারটা, ষড়ভুজ মানে ছয়টা। এই যে দেখেন 1 2 3 4 5, কথার কথা আমি জাস্ট একটা ইয়া দিচ্ছি এই রকম। এই যে ষড়ভুজ তারা প্রথম ব্যবহার করত, আয়তক্ষেত্র ব্যবহার করত, তারা আয়তক্ষেত্র ষড়ভুজ ব্যবহার করত। পিরামিড নির্মাণের ক্ষেত্রেও জ্যামিতিক পরিমাপ ব্যবহার করা হয়। তারপরে দেখেন তারকারাজির অবস্থান, মানে তারা স্টারের অবস্থান নির্ণয় করে বন্যার পূর্বাভাস পেত। তারপরে তারা শুকতারা দেখত। তারপরে দেখেন তারাই প্রথম বর্ষপঞ্জিকা, এই যে ক্যালেন্ডার প্রথম কে তৈরি করে? ক্যালেন্ডার প্রথম তৈরি করে জ্যামিতিক যে সকল এলিমেন্ট আছে তার মধ্যে আয়তক্ষেত্র, তারাই প্রথম আয়তক্ষেত্র, তারপর হচ্ছে আপনার কি ষড়ভুজ তারা ব্যবহার করত। এবং শুধু তাই না, তারা পিরামিড বানানোর সময়ও এই নিয়ম নীতিগুলো মেনে চলতো এবং তারার অবস্থান দেখে তারা কিন্তু বৃষ্টির বা ঝড়ের পূর্বাভাস তারা নির্ণয় করত। একটু আমাকে বলেন মনে থাকবে কিনা, একটু আমাকে বলো ভাই আপু, মনে থাকবে কিনা? আচ্ছা, নেক্সট দিন আপনাদের চতুর্থ আর পঞ্চম হবে। আজকে আমি তো মানে আজকে যেটুকু হবে, তারপরে নেক্সট দিন আপনার চতুর্থ আর পঞ্চম কভার হয়ে যাবে, কোনো চাপ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের পরীক্ষার পুরো দায়িত্বই আমাদের, চিল থাকেন, একেবারে চিল। যারা নতুন জয়েন করেছেন, রিঅ্যাক্ট দেননি, কমেন্ট করেননি, একটু করেন। ক্লাসটা শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবেন। তারপরে দেখেন মিশরীয়রা নারী পরীক্ষা করে রোগ নির্ণয় করতে জানতো। নারী মানে কি? নারী মানে এই নারী বলতে কি বুঝাইছে? নার্ভ, নার্ভ। তারা কিন্তু আমাদের এই হাতের নারী দেখে তারা কিন্তু রোগ নির্ণয় করতে জানতো। তার মানে চিকিৎসা বিজ্ঞানে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। খ্রিস্টপূর্ব 1700 অব্দের শেষে চিকিৎসাপত্র প্রদান করা হতো। চিকিৎসাপত্র মানে প্রেসক্রিপশন প্রদান করতো তারা, যে এগুলো করতে হবে। প্রথম মেটেরিয়া মেডিকা তারাই প্রণয়ন করেন। এখন বলেন মেটেরিয়া মেডিকা কি? মেটেরিয়া মেডিকা কি, কে জানেন বলেন? একটু আমাকে বলেন মেটেরিয়া মেডিকা কি? একটু আমাকে বলেন।
দেখেন, মেটেরিয়া মেডিকা হচ্ছে বিভিন্ন রোগ, এবং সেই রোগ হলে সেটা নিরাময় করার জন্য বা সেটা সমাধান করার জন্য কি কি করতে হবে, সেই যে প্রণালী বা সেই যে তথ্য, এই তথ্যকে আমরা কি বলতেছি? এই তথ্যকে আমরা বলতেছি মেটেরিয়া মেডিকা। সেটা কারা প্রণয়ন করেন? সেটা কিন্তু এদেরই আবিষ্কার বা মিশরীয়দের আবিষ্কার। ধর্মীয় বিশ্বাসের কারণে মৃতদেহকে অক্ষত রাখতে তারা মমি তৈরি করে। দেখেন এই ছবিগুলো দেখেন, তারা ধর্মীয় বিশ্বাসের কারণে তারা কি করে? মমি তৈরি করে। কেউ মারা গেলে এই রকম মমি তৈরি করে। ওকে, এটাও কিন্তু এক ধরনের তাদের একটা ঐতিহ্য। মিশরীয়দের দর্শন চিন্তা অনেকটা ধর্মেরই অনুষঙ্গ ছিল, মানে তারা ধর্মীয় বিশ্বাসেই বেশিরভাগ কাজ করত। মিশরীয়রা অন্তত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বাসী, যার প্রমাণ পাওয়া যায় মেমফাইট ড্রামা নামে একটি শিলালিপিতে। এই মেমফাইট ড্রামা নামে একটা শিলালিপি বা এটা একটা লিপি যেখানে তারা বিভিন্ন কিছু লেখালেখি করেছে শিলার উপরে। তো এখানে প্রমাণ পাওয়া যায় যে তারা কিসে বিশ্বাস করত? বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই যে আমাদের বিশ্বের বিভিন্ন বিষয়, এগুলো যে কেউ নিয়ন্ত্রণ করতেছে সেটাই বিশ্বাস করত। নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের দর্শন চিন্তা কি বাণী বলেন? পাতা, দাঁড়ান একটু, হ্যাঁ দেখেন কি, পাতা হতেপের বাণী, পাতা হতেপের বাণী। তাইলে যদি কোশ্চেন আসে নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের দর্শন চিন্তা কি, সেটা কি বাণী? পাতা হতেপের বাণী, পাতা হতেপের বাণী। কি তাদের নৈতিক বিশ্বাস থেকে প্রতিষ্ঠিত তাদের দর্শন চিন্তা কি নামে পরিচিত? পাতা হতেপের বাণী। একটু আমাকে বলেন লিখেছেন কিনা, এটা খাতায় লিখতে হবে, একটু খাতায় লিখতে হবে। একটু বলেন, একটু খাতায় লিখে আমাকে একটু জানান যে ডান। যারা খাতায় লিখেছেন একটু বলেন ডান। আচ্ছা, একজন কি বলেছেন যে মমি কি? দেখেন, এই যে মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের পচন ঘটে, এই পচনকে আটকানোর জন্য যদি কোনো বিশেষ পদ্ধতিতে খুবই ঠান্ডা কিংবা খুবই গরম একটা পরিবেশে সেই জিনিসটা সংরক্ষণ করা যায় বা সেই লাশটাকে সংরক্ষণ করা যায়, তারা বিশ্বাস করতো যে এই লাশে কোনো একদিন কি ফিরে আসবে? প্রাণ ফিরে আসবে। তো এজন্যই তারা মমি তৈরি করত। এবং মমির উপাদান হিসেবে তারা কি করত? তারা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করত, এবং তাদের কিছু নিজস্ব পদ্ধতি ছিল, যে পদ্ধতিগুলোর মধ্য দিয়ে তারা কি করত? তারা কিন্তু এই মমিগুলোকে বা মানে জীবিত হবে এক সময় এই আশাবাদ ব্যক্ত করত। তাদের সাহিত্যটা কেমন ছিল এই জিনিসগুলো আপনারা কিন্তু পিডিএফ থেকে দেখে নেবেন। এবং তারা কি তৈরি করেছিল? পিরামিড তৈরি করেছিল। পিরামিডের নাম স্টেপ পিরামিড, এর উচ্চতা 200 ফিট। এটা কিন্তু এমসিকিউ অবশ্যই আসবে। ঠিক আছে, আর 10 মিনিট টাইম দেন, আর 10 মিনিট টাইম দেন। খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করব, যেন এর পরের দিন এসে যেন বাকি 2টা অধ্যায় আমি পড়াতে পারি। এই জন্য আজকে কিন্তু আমার এটা একটু আপনাদের সময় দিতে হবে। ওকে, তারপরে দেখেন এই যে ভাস্কর্য, প্রাচীন মিশরের সমাধিসৌধ, পিরামিড, ধর্ম মন্দির, এর দেয়ালের ভিতরে ও বাহিরে চমৎকার এই যে মানুষের আকৃতির দেখেন ভাস্কর্য, সেই অতদিন আগে তারা কি নিখুঁত ভাবে ভাস্কর্য আঁকাইছে। দেখেন অতদিন আগেও মানুষকে তারা 6 প্যাকস দিয়ে দিছে। লেখেন, ভাস্কর্যের বিস্ময়কর সৃষ্টি ছিল কি? স্প্রিংস। স্প্রিংস ছিল তাদের ভাস্কর্যের বিস্ময়কর সৃষ্টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। একটা স্ক্রিনশট নিয়ে ডান লেখেন, একটা স্ক্রিনশট নিয়ে সবাই লেখেন ডান। হ্যাঁ, চমৎকার। মিথিলা বলেছেন পুনর্জন্ম হবে ভেবে মৃত মানুষকে মমি করে রাখতো। সাথী ডান, ওকে। আবির আছে, ওকে। ঠান্ডা এবং গরম 2 পদ্ধতি ফলো করা হইতো। ঠিক আছে, ঠান্ডা গরম 2 পদ্ধতি ফলো করা হইতো। তারপরে আসেন তাদের ধর্মীয় মন্দিরের ব্যাপারটা একটু দেখেন। মধ্য রাজবংশের পিরামিডের পরিবর্তে সুবিশাল মন্দির নির্মাণ করা হতো। তারপরে 2 পাশে সারি সারি মূর্তি, সামনে ফারাওয়ের মূর্তি।
এই যে সারি সারি মূর্তি, সামনে তারা তাদের যে ধর্মীয় উপাসকের যে প্রধান আছে তার মূর্তি। তারপরে দেখেন চিত্রকলা, তারা খুব সুন্দর চিত্র আঁকতো, এটা বুঝতেই পাচ্ছেন যেহেতু মমি করতো, ভাস্কর্য আঁকাইতো। লিখন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন এখান থেকে খ নাম্বারের প্রশ্ন পাবেন, খ নাম্বার। আর যদি কপাল ভালো হয় গও পাইতে পারেন, খ অথবা গ। একটু লিখে নেন, মিশরীয় লিখন পদ্ধতি অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। সবাই বিশ্বাস না হলে খাতায় লিখে রাখেন, বা আমার কথায় স্ক্রিনশট মানে বোর্ড স্ক্রিনশট নিয়ে রাখেন। মিশরের লিখন পদ্ধতি, মিশরীয়রা সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করেন। এই পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক, ঠিক আছে, কফিক না, হায়ারোগ্লিফিক, কটা একটু এক্সট্রা আসছে, যার অর্থ পবিত্র অক্ষর। হায়ারোগ্লিফিক মানে কি? পবিত্র অক্ষর। এই লিপির তিনটি রূপ রয়েছে, কিছু কিছু চিত্র দিয়ে লেখা, চিত্র ভিত্তিক, কিছু কিছু বর্ণ ভিত্তিক, কিছু কিছু অক্ষর ভিত্তিক। এখন আপনারা চিত্রটা বুঝছেন, ধরেন যে একটা ফুলের ছবি দেওয়া আছে, এটা চিত্র। আবার কিছু কিছু বর্ণ, বর্ণ কি? এ বি, সরি, ধরেন যে আমি ইংরেজি না দেই, ধরেন যে কোনো একটা চিহ্ন দিয়ে, একটা চিহ্ন দিয়ে দেওয়া। আবার কিছু কিছু অক্ষর মানে অনেক অনেক হিজিবিজি করে, বা দুই তিনটা বর্ণ মিলে একটা অক্ষর তৈরি করছে, এই রকম করে কিন্তু তারা বিভিন্ন কিছু লিখতো। এবং 750টি মতান্তরে 24টি চিত্র লিপি দিয়ে মিশরের লিপি পদ্ধতি তৈরি। মানে কেউ কেউ বলে মিশরের লিপি 750টি দিয়ে চিত্রশিল্পী দিয়ে তৈরি, চিত্রলিপি দিয়ে তৈরি, আবার কেউ কেউ বলে 24টি। তার মানে মনে রাখবেন, মতান্তরে মানে হয় 750টি আর না হলে 24টা দিয়ে তৈরি। একটু আপনাদেরকে চেহারা দেখাই, এটার দেখতে কেমন একটু দেখেন, কিছু বুঝতেছেন? এই যে দেখেন একটা দাগ দিছে, একটা বাটির মতো একটা হিজিবিজি চিহ্ন, একটা দাগ, এই কিছুই বুঝতেছেন না, পাখি। তারপরে দেখেন মানে কিছুই কিন্তু আমরা বুঝতেছি না, বাট এটা কিন্তু তাদের ভাষা, তাদের ঐতিহ্য। ওই সময়ে তারা যে এই মানে এটা লেখার একটা বিষয় ভাবছে, এটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। আচ্ছা, একটু বলেন তো ক্লাসে বুঝতে সমস্যা হচ্ছে? এই পর্যন্ত যেগুলো যেগুলো বুঝাইছি এগুলো পরীক্ষায় আসলে পারবেন কিনা একটু বলেন তো ভাইয়া পুরা, একটু বলেন। আমার খুব টেনশন হচ্ছে যে আপনারা যদি পরে না পারেন আমার খুব খারাপ লাগবে। দেখেন মিশরীয় সম্রাটদের উপাধি কি ছিল? ফারাও, ইকনটন, আমেন, নাকি ওসেটস? কি ছিল বলেন? ফারাও। এটা কিন্তু আমি আপনাদেরকে পড়াইছি একটু আগে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। মিশরীয় সম্রাটদের উপাধি কি ছিল? ফারাও ছিল। এবং এই ফারাওরাই তাদের কি ছিল? এই ফারাওরাই কিন্তু তাদের ধর্মীয় যে উপাসক, সেই উপাসকটাও এরাই ছিল। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? কারণ মিশর খুব মানে মিশরের নদীর দুই আছে, দুই তীরকে প্লাবিত করে উর্বর করে, নদীকে উর্বর করে। ওকে, তারপর আসেন একটা সৃজনশীল প্রশ্ন, ফারাও কোন রাজাদের উপাধি ছিল? হায়ারোগ্লিফিক, এই যে এখানে কনাই, গ্লিফিক কি? এটা কিন্তু আপনাদের পড়াইছি। চিত্রে কোন সভ্যতার নিদর্শন? মিশর সভ্যতার নিদর্শন। এটা আপনি ব্যাখ্যা করবেন যে সে সময় কি হয়েছে, তারপরে কতটুকু, এটার উচ্চতা কত, এটা কেন তৈরি করতো, এই বিষয়গুলো আপনারা লিখবেন। উদ্দীপকের আলোকে উক্ত সভ্যতার অবদান, বিজ্ঞান, চিকিৎসা, এই যে চাঁদা বা জ্যামিতি আবিষ্কার, তারপর পিরামিড তৈরি, তারপরে হায়ারোগ্লিফিক লিপি তৈরি করছে, তারা ক্যালেন্ডার প্রবর্তন করছে, তারপরে তারা প্রথম কিন্তু যেই ষড়ভুজ, তারপরে আয়তক্ষেত্র, এগুলো ব্যবহার করছে। এই ব্যাপারগুলো আপনি লিখে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা সিকিউ। একটু স্ক্রিনশট দিয়ে ডান লেখেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে ডান লেখেন। ক্লাস চলবে আরো 15 মিনিট। যাদের যাদের বিরক্ত লাগবে বা যাদের মনে হবে যে না আমার ক্লাস করার দরকার নেই, তারা চলে যাবেন, সমস্যা নেই, পরে রেকর্ড করে নিয়েন। কিন্তু আমি চাই আজকে একেবারে আমি এই অধ্যায়টা আপনাদের যেন কমন এমসিকিউ দিয়ে যাইতে পারি। ওকে, আমিও কিন্তু আপনাদের এই ক্লাসের আগে আরো 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছি, কিন্তু আমিও কিন্তু চাই যে আমি যেন আপনাদের এই A+ মিশনে আমি যেন আপনাদের কিছু দিতে পারি, এই জন্য কিন্তু আমি যাচ্ছি না। ওকে, আসেন। এরপরে দেখেন সুমেরীয় সভ্যতা। এদের আমরা কি দেখব? এদের আমাদের এত কিছু দেখার সময় নেই, আমরা খুব এদের একেবারে সিলেক্টিভ কিছু দেখব। সমাজ, রাজনীতি, অর্থনীতি।
একেবারে পয়েন্ট আকারে আছে, খুবই গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 4000 অব্দ টাইগ্রিস এবং ইউফ্রেটিস, ইউফ্রেটিস ডিস না, ইউফ্রেটিস, ফ্রেটিস, ফ্রেডিস বা ফ্রেটিস, দুই রকম আছে, নদীর মধ্যবর্তী অঞ্চলে সুমেরীয় জাতি বসবাস শুরু করে। এই সভ্যতার কয়েকটি নগরকে কেন্দ্র করে বিকাশ লাভ করে। তাদের ধর্মীয় ও নগর রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? পাতেশি। তাইলে আমাকে বলেন সুমেরীয়দের ধর্মীয় ও নগর রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? পাতেশি। তাদের অর্থনীতি কৃষি ও বাণিজ্য নির্ভর। তাদের অর্থনীতি, তারা কিভাবে চলাচল করে বা টাকা পায়? কৃষি কাজ করে আর বাণিজ্য করে। প্রাচীন সুমেরীয়রা শ্রেণী বিভক্ত ছিল, মানে তাদের বিভিন্ন ধরনের শ্রেণী বা গোত্র ছিল, মানে তাদের মধ্যে ভাগ ছিল। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এই যে খুবই মনোযোগী স্টুডেন্ট পাইছি, যারা বলতেছে ভাই চাইলে আরো 1 ঘন্টা করান, তারপরেও আমরা শিখে যাইতে চাই। চমৎকার, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর 15 মিনিট টাইম দেন, এই অধ্যায় করাবো এবং এর পরের অধ্যায়ের কি কি আপনাদের পড়তে হবে সেটা আমি বলে দিব। এদের ধর্ম কি? প্রকৃতিকে সন্তুষ্ট রাখতে তারা বহু দেবদেবীর পূজা করত। সূর্য দেবতাকে তারা সামস বলতো, আর পানির দেবতাকে এনকি। এখান থেকে এমসিকিউ বা ক নাম্বার শিওর লিখে রাখেন, শিওর শর্ট এসএস, ঠিক আছে? সামস আর এনকি, সূর্যের দেবতা সামস, পানির দেবতা কি? এনকি। চলে আসেন। এই সাহিত্য এগুলো কিন্তু আপনারা পড়ে নিবেন। এই গিলগামেশ পরীক্ষায় অবশ্যই আসবে। পৌরাণিক কাহিনী নির্ভর একটা সাহিত্য, বিখ্যাত গ্রন্থের নাম গিলগামেশ। এই শিল্পকলা এগুলো আপনারা পড়বেন, এগুলো আমি বলতেছি না। তারাও লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল যার নাম কিউনিফর্ম। একটা ছিল হায়ারোগ্লিফিক, সেটা করেছে মিশরীয়রা, আর কিউনিফর্ম করেছে কারা? সুমেরীয়রা। এগুলো একটু আপনারা পড়ে নিবেন, এমসিকিউ গুলো দেখে নিবেন, ঠিক আছে? আমি কিন্তু একেবারে যেভাবে আপনার পড়া উচিত একেবারে সেভাবেই এখানে আছে, জাস্ট একটু পড়ে নিবেন। গ্রিস থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটু আপনারা পড়ে নিবেন। কেমনে পড়তে হয় আমি দেখাই দিছি, আমি একটু আগায় যাচ্ছি। কিন্তু এই গ্রিকের ধর্মীয় বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রিকরাও বহু দেবদেবীর উপাসক ছিল। দেবতারা ছিল অলিম্পাস পর্বতে বসবাসকারী অলিম্পিয়ানস। কি ছিল? অলিম্পিয়ানস। কোথায় বসবাসকারী? কোন পর্বত? অলিম্পিয়াস পর্বতে বসবাসকারী অলিম্পিয়ানস। ওকে, ধন্যবাদ। যারা যারা ক্লাসে থাকতে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ। একটু আমাকে বলেন, এই বিগত 1 ঘন্টা 30 মিনিটে আপনারা কি কিছুই শেখেননি? আপনাদের কি উপকার হয়নি ক্লাসটা? একটু বলেন। প্রধান দেবতা ছিল কে? জিউস। অন্যদের মধ্যে অ্যাথেনা, অ্যাপেলো, অ্যারিস, আফ্রোডাইটি, পোসেইডন, তারপর হ্যাডিস। দেখেন নামগুলো দেখেন, জিউস ছিল তাদের প্রধান দেবতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অন্য দেবতার মধ্যে অ্যাথেনা, অ্যাপেলো, অ্যারিস, তারপরে আফ্রোডাইটি, পোসেইডন, তারপর হেডিস, এরা উল্লেখযোগ্য ছিল। প্রতিটি নগর রাষ্ট্রের নিজস্ব উপাস্য ছিল, মানে প্রত্যেকটা নগরে আলাদা আলাদা মানুষের কিন্তু তারা কি করত? উপাসনা করত। ওকে, আচ্ছা। আরে কুমিল্লা বোর্ডে কোনো বাসি দিবে না, কোনো চাপ নিয়েন না, প্রত্যেকটা বোর্ডে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি সদয় হোক এবং আপনাদের যে পরিশ্রম সেই পরিশ্রমকে মহান সৃষ্টিকর্তা কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন। লিখিত পদ্ধতি দেখেন, গ্রিকরা নিজেদের বর্ণমালা গঠন করে, তাদের লিখন পদ্ধতি ছিল ধ্বনি ভিত্তিক। গ্রিক লিপি থেকে কি কি তৈরি হয়েছে? রোমান এবং পরবর্তীতে ইংরেজি বর্ণমালার উৎপত্তি। এটা খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি বর্ণমালা কই থেকে আসছে? গ্রিক থেকে, ঠিক আছে? কি কি আসছে? রোমান এবং পরবর্তীতে ইংরেজি বর্ণমালা। তারা দার্শনিক, সাহিত্যিক এবং ঐতিহাসিক পাণ্ডুলিপি সংরক্ষণ করত। ওকে, পাণ্ডুলিপি কি জানেন? কোন একটা বই লেখার আগে প্রাথমিকভাবে বিভিন্ন চিন্তাধারা লেখকরা একটা খাতায় লেখে, তারপরে সেটা তো আস্তে আস্তে ফাইনাল হয়ে বই হয়। এই যে লেখকরা প্রাথমিক চিন্তাধারা যেখানে লেখছে সেটাকে বলা হয় পাণ্ডুলিপি। গ্রিকদের অবদান, এই যে গণতন্ত্র, যে বিশ্বের বেশিরভাগ মানুষ যেটা চায় সেটাই হবে, এই গণতন্ত্রের জন্মদাতা কারা? গ্রিক। অলিম্পিক গেমস হয় এখন দেখবেন, সেটা কারা করে? গ্রিকরা করে। দর্শন, গণিত, যুক্তি, সৌন্দর্য চর্চা, এই যে ফেসিয়াল টেসিয়াল যা কিছু, মজা করলাম, ফেসিয়াল না, সর্বক্ষেত্রে আধুনিকতার বীজ বপন করে। নাট্যকলার বিকাশ ঘটায় কে? গ্রিক।
বিজ্ঞান এবং চিকিৎসার মৌলিক চিন্তার সূচনা করে কে? গ্রিক। ওকে, ঠিক আছে। এমসিকিউ গুলো আপনারা একটু দেখে নিবেন, ঠিক আছে? আমি কিন্তু সবকিছুই মোটামুটি দেখাইলাম। রোমান সভ্যতা থেকেও অবশ্যই, মানে এগুলো বারবার সবগুলোর ক্ষেত্রে অবশ্য কেন বলতেছি, যে এই চ্যাপ্টারের এই সভ্যতাগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার সভ্যতা থেকে 2টা কোশ্চেন আসবে, সুতরাং এগুলো আপনাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নিবেন, আমি একদম সব তথ্য এখানে আপনাদের আছে। আসেন, তাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেখেন, প্যাট্রিশিয়ান মানে কি? ধনী বা প্রভাবশালী নাগরিক। তাদের কিন্তু শ্রেণী ছিল, যারা ধনী বা প্রভাবশালী ছিল তারা প্যাট্রিশিয়ান। সাধারণ জনগণ প্লেবিয়ান। সব থেকে নিচু শ্রেণী ছিল দাস, ঠিক আছে? তাইলে কয় প্রকার ছিল তারা? 3 প্রকার। প্যাট্রিশিয়ান ধনী বা প্রভাবশালী, প্লেবিয়ান সাধারণ জনগণ, দাস সবচেয়ে নিচু শ্রেণী। পরিবার কি ছিল? পিতৃতান্ত্রিক। নারী সমাজে স্বাধীনতা সীমিত হলেও কিছু সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা রাখতো। তাহলে একটু আমাকে বলেন, তাদের মানে সমাজ ব্যবস্থা কয় প্রকার ছিল? 3 প্রকার। একটা খুব ধনী, একটা হচ্ছে জনসাধারণ, একটা হচ্ছে দাস। এগুলো কিন্তু আপনাদের সমাজ ব্যবস্থা যদি সৃজনশীলে আসে, যদি লিখে দেন ভালো নাম্বার দিবে। পরিবার ছিল পিতৃতান্ত্রিক, মানে পিতারাই পরিবারের সব সিদ্ধান্ত গ্রহণ করত। ওকে, আইন প্রশাসন ধর্ম এগুলো একটু আপনারা নিজ দায়িত্বে পড়ে নিবেন ভাইয়াপুরা, ঠিক আছে? এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিবেন, এখানে সবকিছু দেওয়া আছে। রোমানটা একটু পড়ে নিবেন, এমসিকিউ দেওয়া আছে, উত্তরগুলো আমি পিডিএফ এর সময় আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, তারপর আইয়ামে জাহেলিয়া সম্পর্কে আমি আপনাদের মোটামুটি একটা ধারণা কিন্তু দিয়েছি, ঠিক আছে? সেই সময় ধর্মীয় বিষয় কি ছিল? অনেক দেবদেবীর পূজা করা হইতো। বৈশিষ্ট্যগুলা কিন্তু পড়বেন। আইয়ামে জাহেলিয়ার বৈশিষ্ট্য গ নাম্বারে আসতে পারে। এটা কোন নাম্বারে? গ নাম্বারে আসতে পারে। অন্ধকারাচ্ছন্ন ধর্মীয় জীবন, মানে কাকে পূজা করে না করে ঠিক ঠিকানা ছিল না। নারী নির্যাতন এবং অধিকার হরণ, মেয়েদেরকে নির্যাতন করা হতো। বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ এবং সংঘাত হতো। নৈতিকতার একদম এত অবক্ষয় হয়েছিল, কারো কোনো নৈতিক গুণাবলী ছিল না। মা ছেলে বা বাবা কেউ কাকে হত্যা করতেছে কোনো ঠিক ঠিকানা ছিল না। ওকে, তারপরে দেখেন সামাজিক বৈষম্য ও শোষণ হতো। মূর্তি পূজা ও কুসংস্কার আচ্ছন্ন ছিল। শিক্ষা ও জ্ঞানের অভাব ছিল। ওকে, আপনারা অনেকেই আছেন, আমরা 45-এ শেষ করব, সেই সময়টা পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করছি। ওকে, একটু ওয়েট করেন, আমরা একটু ইয়েতে চলে যাই। 30 সেকেন্ড হোল্ড করেন, ঠিক আছে? সবাই থাকেন, যায় না কেউ। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে মানে এই জাহেলিয়া যুগে কি হতো? জাহেলিয়া যুগে মানে বেশি বেশি খুন খারাপি হতো, তারপরে মাদক আসক্ত ছিল, মদ পান করতো, এই ধরনের সমস্যা কিন্তু সেই সময়ে ছিল। না ভাই, এখানে ইয়েটা খুলে, এটা কি হোয়াইট বোর্ডের ভিতরে আছে? ইয়েটা কখন গেছে? এখনই 30 সেকেন্ড হয়েছে। আচ্ছা, ক্লাসের নাম কি ছিল? ইতিহাস মেগা। আচ্ছা, তো যেটা বলছিলাম, আইয়ামে জাহেলিয়া যুগে আপনার কি হয়েছে? আইয়ামে জাহেলিয়া যুগে কিন্তু আপনার মোটামুটি যত ধরনের নৈরাজ্য সেগুলা হয়েছে। তো আইয়ামে জাহেলিয়া এই কোশ্চেনটা আসবে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লিখে নেন, লিখে নেন সবাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি সংঘ গড়ে তোলেন, হিলফুল ফজুল। এই জিনিসটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, যে এই যে আইয়ামে জাহেলিয়া যুগে এই সংগঠনটা কিভাবে ভূমিকা রেখেছে, কিভাবে কোশ্চেন আসবে, পরীক্ষায় আপনার উদ্দীপক থাকবে। রাসেল এবং তার বন্ধুরা মিলে তার সমাজের বিভিন্ন অনৈতিক কাজ মানে কাজ বন্ধ করার জন্য কি করলো? একটা সংগঠন গঠন করলো এবং তারা বিভিন্ন গরিব মানুষকে সহায়তা করতে থাকলো। তারপরে সেটার সাথে রিলেট করে কিন্তু আপনার এই আইয়ামে জাহেলিয়ার সাথে হিলফুল ফজুল সংঘের একটা সম্পর্ক বা সেই সময়ে এটার ভূমিকা দিবে। কে কে পরীক্ষায় আসলে পারবেন একটু বলেন তো? আচ্ছা, চলে আসেন, চলে আসলাম আমরা। তারপরে আমাদের তৃতীয় অধ্যায়, তারপরে চলেন আমরা চলে আসলাম। ওকে, নানার উপাধি আসবে। আচ্ছা, দেখেন, তারপর আমরা খলিফা সম্পর্কে একটু
ছোট্ট নলেজ নেই, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, আর খুলাফা হলো শব্দের বহুবচন, অর্থাৎ একজন হলে খলিফা আর অনেকজন হলে খুলাফা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলামী প্রজাতন্ত্রে তার আদর্শ ও নীতি অনুযায়ী ধর্মীয় ও পার্থিব ক্ষমতার অধিকারী, মানে খলিফাদের কাজ কি? এই বিশ্বকে তৎকালীন সময়ে কি করা? শাসন করা। কি নীতিতে? ইসলামী নীতিতে। ওকে, তারপরে দেখেন 632 খ্রিস্টাব্দ, একটু লিখে নেন। 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত চার খলিফার শাসনামলকে কি বলা হয়? খুলাফায়ে রাশেদিন। 632 খ্রিস্টাব্দ থেকে কত? 661 খ্রিস্টাব্দ পর্যন্ত চার খলিফার শাসনামলকে খুলাফায়ে রাশেদিন বলে। পরীক্ষায় যদি আসে খুলাফায়ে রাশেদিন কি, পারবেন কিনা একটু আমাকে বলেন। খুলাফায়ে রাশেদিন কি, যদি পরীক্ষায় আসে পারবেন কিনা একটু আমাকে বলেন। ওকে, তারপরে আসেন। বারবার অফ হয়ে যাচ্ছে কেন? একটু ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা নির্বাচন নিয়ে মুসলিম জাহান বিশাল সমস্যার সম্মুখীন হয়। এই সময় কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি। সেই সময় আপনাদের একটু আগে আমি পড়াইছি যে দুই টাইপের মানুষ ছিল, একজন হচ্ছে আনসার, একজন হচ্ছে মুজাহিদ। এখন আমাকে একটু বলেন মুজাহিদ কারা, আনসার কারা? আনসার কারা এটা আমি পড়াইছি, একটু আমাকে বলেন তো আনসার কারা? আনসার কারা একটু আমাকে বলেন। আনসার কারা কারা, মুজাহিদ কারা? সামিরা আপুর ক্লাস আপনারা দেখি ভুলতেই পাচ্ছেন না। সামিরা আপুকে আপনাদের এতই ভালো লেগে গেছে, তাহলে তো সমস্যা। এই সমস্যার সমাধানে হযরত উমর রাদিয়াল্লাহু সাল্লাম আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করে আনুগত্য স্বীকার করলে উপস্থিত সকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে স্বীকার করে নেয়। এবং আপনাদের একটা তথ্য দেই, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? কুরাইশ বংশের ছিলেন। যেহেতু কুরাইশ বংশের ছিলেন এবং ইসলাম গ্রহণকারী, মানে বয়স্কদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তখন সর্বপ্রথম আপনার ধরেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওফাতের পরে যখন একেবারে খুব বিশৃঙ্খলা, তখন কাকে মানে খলিফা হিসেবে মানে কাকে স্বীকৃতি দিবে, তখন কিন্তু বিভিন্ন ভাবে মুজাহিদ এবং আনসারদের মধ্যে ঝামেলা হচ্ছিল। আনসার কারা? যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলো তখন যারা তাকে সহায়তা করেছে তারা আনসার। মুজাহিদ কারা? যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মানে হিজরত করেছে, তার সাথী যারা ছিল তারা ছিল মুজাহিদ। এবং আনসারদের মধ্য থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেওয়ার কথা বলা হচ্ছিল? তাকে খেলাফত দেওয়ার কথা বলা হচ্ছিল। কিন্তু যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘদিন ছিলেন এবং তিনি কুরাইশ বংশের, এজন্য কিন্তু তাকে এই খলিফা হিসেবে পরে অধিষ্ঠ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্বাচনী পরিষদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বসম্মতভাবে খলিফার দায়িত্ব পালন করে। এই ছকটা বা এই পয়েন্টগুলা একেবারে খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটু পড়ে নেন বা স্ক্রিনশট নেন। আচ্ছা, চমৎকার চমৎকার, আপনারা অ্যান্সার দিতে পারছেন দেখে আমার খুবই ভালো লাগতেছে। চমৎকার। ওকে,
তারপরে আসেন আমরা যদি পরেরটায় যাই সরি বারবার বের হয়ে যাচ্ছি কেন বুঝতেছি না, একটু দাঁড়ান, একটু 30 সেকেন্ড হোল্ড করেন। আচ্ছা, আমি জাস্ট খালি আপনাদের এখন একটু দেখাই দিব যে মানে স্লাইডে সবকিছু সাজানো আছে, আপনারা এটা কিভাবে পড়বেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। উফ, কই গেল? ভাই দেখেন বারবার চলে যাচ্ছে, বুঝলাম না, অটোমেটিক। 5 মিনিট না আছে। প্রিয় শিক্ষার্থীরা 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছে, আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে শেষ করব। আচ্ছা, আমরা কিন্তু শেষ করে দিব, তোমরা অনেকক্ষণ ছিলা, তোমাদের ধৈর্যকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে আমি জাস্ট খালি তোমাদের একটু দেখাই দেই, দেখো এখানে কিন্তু মোটামুটি সবকিছু একেবারে তোমাদের ইজিয়েস্ট ওয়েতে কিন্তু উপস্থাপন করা আছে, কোনটা কোনটা গুরুত্ব দিবা মার্ক করা আছে, তোমরা কিন্তু এটা একটু দেখে নিবা কষ্ট করে। আজকে অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেললাম, নেক্সট ক্লাসটা আজকের এই প্রথম অধ্যায় থেকে তোমরা 2টা সৃজনশীল পাবা, এই জন্য অনেক ডিপলি বললাম। পরের অধ্যায়গুলো থেকে আমরা এমসিকিউ এ বেশি ফোকাস করব এবং সেই অধ্যায়ের স্পেসিফিক 2-3টা করে টপিক পড়াবো যাতে তোমরা ইজিলি কমন পাও। আশা করি তোমাদের জন্য এটা যথেষ্ট হবে এবং তোমরা একটু কষ্ট করে আজকের যে ক্লাসটা করাইছি এই পিডিএফটা পাওয়ার পরে খুব ভালো করে পড়ে নিবা। সবার জন্য অসংখ্য শুভকামনা জানাচ্ছি। সেই সাথে পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তারা কিন্তু একেবারে দ্রুত মানে কোনো প্রকার দেরি না করে আমাদের যে ডিইউ চ্যালেঞ্জ কোর্স স্কোয়াড আছে সেই স্কোয়াডের কোর্সে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ তোমরা নিরাশ হবে না, তোমাদের যেটুকু এক্সপেকটেশনের জায়গা সেইটুকু ইনশাল্লাহ আমরা ফুলফিল করে দিব। আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমরা শেষ করে দিব। কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, তাছাড়া আজকের ক্লাসটা শেষ করে দিব। 2-3 অধ্যায়ের সবকিছু পিডিএফ এ আছে এবং সেই অধ্যায়গুলোর কি কি গুরুত্বপূর্ণ সেটা মার্কও করা আছে, তোমরা পিডিএফটা হাতে পেলেই পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সকলের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যারা যারা শেয়ার করেছো তারা সকলেই মানে পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর গালিব মাহমুদ পেজে কিন্তু পিডিএফ পোস্ট করা আছে, তোমরা গালিব মাহমুদ পেজে যাও তাইলেই পেয়ে যাবে। সবার জন্য অসংখ্য শুভকামনা, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।